ওকে, রেকর্ডিং শুরু হয়েছে। আমার কথা ক্লিয়ার? ওকে, তো আজকে হচ্ছে এসপিএসএস সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে এসপিএসএস এর ডাটা এন্ট্রি দিতে হয়। প্রথমে দেখছি ইনস্টলেশন কিভাবে দিতে হয়, তারপর কিভাবে ডাটা এন্ট্রি দেওয়া লাগে এবং কিভাবে এক্সেল ফাইল ইম্পোর্ট দেওয়া লাগে। এখন এসপিএসএস এ এক্সেল ফাইল ইম্পোর্টটা যখন দেখাইছিলাম, সেখানে একটা ফাইল আমি যেটা ইম্পোর্ট দিয়েছিলাম সেটা ছিল, আমি চাই ফাইলটাতে যাই, ফাইলটা ছিল এটা, কল সেন্টার ডাটা। এবং এই ডাটা সেটটা যখন আমরা ইম্পোর্ট করি, করার পরে আমরা ট্রান্সফর্ম ভেরিয়েবলের ব্যবহার করে ডেজ ওপেন কতগুলো সেটা আমরা ক্যালকুলেট করছিলাম, দেন অ্যামাউন্ট বিল কত ছিল সেটা আমরা ক্যালকুলেট করছিলাম। তারপর হচ্ছে ভেরিয়েবলের লেভেলগুলো আমরা এসপিএসএস এ কিভাবে এন্ট্রি দেওয়া লাগে সেটা দেখছিলাম। তো আমি আজকে এই ডাটা সেটটা নিয়েই আরো কাজ করব। তো শুরু করা যাক। ঠিক আছে, দিচ্ছি। স্লাইডে চলে যাই, সেকেন্ড ক্লাস। তো আজকে কি কি দেখবো সেটা এক নজর দেখে নেই। আজকে আমরা ভেরিয়েবল রেকর্ড করা শিখব, তারপর কিভাবে ফিল্টার করতে হয় কোনো একটা কন্ডিশনের উপর বেস করে সেটা শিখব। তারপর হচ্ছে কিভাবে ডুপ্লিকেট রোজ আইডেন্টিফাই করতে হয় সেটা দেখব। তারপর হচ্ছে স্প্লিট ইনটু ফাইলস নামে একটা ফাংশনালিটি আছে এসপিএসএস এ, সেটা সম্পর্কে একটু আইডিয়া নিব। দেন কিভাবে ডেটা মার্জ করতে হয় সেটা দেখব। মানে ধরলাম দুই ধরনের ডেটা ফাইল আছে আমার কাছে, যাদের হচ্ছে একটা কি ভেরিয়েবলের মাধ্যমে কানেক্টেড, তো সেগুলোর মাধ্যমে কিভাবে মার্জ করতে হয় সেটা দেখব। তো এই বিষয়গুলো হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমি এসপিএসএসটা ওপেন করি। আচ্ছা, আমি যেহেতু অলরেডি কল সেন্টার ডাটা নিয়ে কাজ করে সেটাকে একটা এসপিএসএস ডাটা ফাইল হিসেবে সেভ করে রাখছিলাম, আমি কিন্তু চাইলে ফোল্ডারের যে লোকেশনটা যেখানে ওই ফাইলটা ছিল সেটাতে ডাবল ক্লিক করার মাধ্যমে এসপিএসএস ওপেন করতে পারতাম। আমি দুইভাবেই দেখাচ্ছি। তো আমি যদি এসপিএসএস ক্লিক করে ফেলছি, তো এসপিএসএসটা এখন ওপেন হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, ক্লাস টাইমে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, জাস্ট কথার ফাঁকে মাইকটা অন করে একটু প্রশ্নটা করে নিন, সাথে সাথে তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ক্লাসের টাইমে ওপেন হইতে এত টাইম নেয় প্রত্যেকটা বার। না, আবার কেন ইনস্টল আসবে? আপনি তো একবার ইনস্টল করছেন। এটা হচ্ছে অনেকটা, আপনি যখন ওয়ার্ড ফাইলে কাজ করেন, ওয়ার্ড তো মাইক্রোসফট ওয়ার্ড যেটা, সেটা তো আপনি একবারই ইনস্টল করেন, এমন তো না যে বারবার ইনস্টল করতেছেন। কিংবা এক্সেল তো একবারই ইনস্টল করে, কম্পিউটার যখন কিনে নিয়ে আসছেন তখনই তো ইনস্টল করে দিছে। তো এটা তো বারবার ইনস্টল করার কোনো দরকার নাই। ওগুলো হচ্ছে আপনারা যেভাবে ইনস্টল মানে ওপেন করেন, ওপেন করে কাজ করেন, এসপিএসএস সেভাবেই ওপেন করে কাজ করবেন। না, আপনি ওই ফাইলে কেন ক্লিক করবেন? আপনি হচ্ছে, আচ্ছা আমি এখানে শর্টকাটটা দিয়ে রাখছিলাম। আপনারা ওপেন করবেন হচ্ছে এই যে এখানে স্টার্ট মেনু আছে না, স্টার্ট মেনুতে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে এসপিএসএস এর ভার্সন রিসেন্টলি অ্যাডেড এখানে থাকতে পারে, অথবা একটু নিচে গেলে দেখবেন যে আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে ক্লিক করলে আপনাদের যে ভার্সনটা দরকার, ধরলাম আমার হচ্ছে 25, তো এইখানে ক্লিক করবেন। এভাবে ওপেন করতে হয়। আপনি যদি একটা সফটওয়্যার ইনস্টল করে বারবার ইনস্টলেশন ফাইলটাতে ক্লিক করেন, ইনস্টলেশন ফাইলে ক্লিক করলে তো ইনস্টল হবে, ওইটা তো ওপেন করার জন্য না। ক্লিয়ার? ওপেন করবেন হচ্ছে এখান থেকে। আচ্ছা, আমার ফাইলটা ওপেন হয়েছে। ঠিক আছে, তো কতদিন, আমি ফার্স্ট ক্লাসে চলে যাই। ফার্স্ট ক্লাসে এই যে আমি যখন কাজ করছিলাম ওই ফাইলটার উপরে, ফাইলটা কাজ করার পর ডট এসএভি এক্সটেনশনের একটা ফাইল আমি সেভ করছিলাম। এটা হচ্ছে একটা এসপিএসএস ডেটা ফাইল। খেয়াল করেন, এই ফাইলটার এক্সটেনশন হচ্ছে ডট এস এ ভি। ঠিক আছে,
যেমন এই যে উপরে খেয়াল করেন, এটা হচ্ছে ডট পিডিএফ, কারণ এটা একটা পিডিএফ ফাইল। এটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট ফাইল, কারণ এটা লাস্টে হচ্ছে এক্সটেনশনে ডট পিপিটিএক্স, তো এটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট ফাইল। তো সেমভাবে এসপেসেসের ফাইলগুলোর এক্সটেনশনে ডট এসএভি থাকে। তো আমি যদি এখন এই ডাটা ফাইলটা ওপেন করতে চাই, আমি এখানে ডাবল ক্লিক করতে পারি, অথবা আরেকটা ওয়ে হচ্ছে এসপেসেস চলে যাই, ওখানে উপরে ফাইল, দেন ওপেন, তারপর হচ্ছে ডাটা। তাহলে আমি ডাটাতে ক্লিক করলাম। ডাটাতে ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে, সেখান থেকে হচ্ছে আমি আমার ফোল্ডারটাতে যাব যেখানে ওই ফাইলটা আছে, ফার্স্ট ক্লাস কল সেন্টার ডাটা ডট এসএফই। ওকে, তাহলে আমি ওপেনে ক্লিক করি। ওপেন হয়েছে। হুম, তাহলে আমার সামনে এখন আছে হচ্ছে ডাটা এডিটর উইন্ডো। তো ডাটা এডিটর উইন্ডোর ভেরিয়েবল ভিউ ট্যাবটা এখন আমাকে দেখাচ্ছে। তো আমি ডাটা ভিউতে যাই, ওখানে গেলে হচ্ছে আমি ডাটা ভিউ সব কিছু দেখতে পারবো। এখানে সব কিছু, হ্যাঁ সব কিছু আছে। তো এদের মধ্যে আমি খেয়াল করলাম যে এই কলাম আর এই কলামটা নিয়ে আসলে আমার কোনো কাজ নেই এরপরে। তো আমি যে আপনাদেরকে যে ফাইলটা দিচ্ছি সেই ফাইলটাতে হয়তো এই দুইটা কলাম আছে, তো আমি আপাতত এই দুইটা কলাম ডিলিট করে দেব। তো ডিলিট কীভাবে করে সেটাও একটু দেখে নিই। তো যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে যে কলামটা আপনি ডিলিট করতে চান সেখানে ক্লিক করবেন বা সিলেক্ট করবেন, দেন মাউসের রাইট বাটন, সেখান থেকে এই ক্লিয়ারে ক্লিক করবেন। তাহলে ওই পুরো কলামটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। এখান থেকে না করে আপনারা চাইলে ভেরিয়েবল ভিউ থেকেও ডিলিট করতে পারবেন। তো আমার হচ্ছে এই কল টাইপ আইডি যেটা, এই ভেরিয়েবলটাও দরকার নাই, তাহলে আমি এটা ডিলিট করব। তো আমি চাইলে এখান থেকে এভাবে ক্লিক করে ডিলিট করতে পারি, অথবা ভেরিয়েবল ভিউতে গিয়ে কল টাইপ, কোথায় কল টাইপ আইডি, এটা এখান থেকে ডিলিট করতে পারবো। তো আমি হচ্ছে পুরো রোটা সিলেক্ট করলাম, দেন এখানে রাইট বাটন, দেন ক্লিয়ার। তাহলে হচ্ছে ওই কলামটা ডিলিট হয়ে যাবে, এবং আমি দেখবো যে সেই ভেরিয়েবল রিলেটেড যা ইনফরমেশন ছিল সব কিছু ডিলিট হয়ে গেছে। তো ডাটা ভিউতে ফিরে আসি, এখন আর ওই দুইটা কলাম নাই। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এখানে? কতজন জয়েন দিছে? 19 জন। ওকে, এবার আমরা একটু স্লাইডে দেখি প্রথম টপিকটা কি ছিল। প্রথম টপিকটা হচ্ছে রেকর্ডিং ভেরিয়েবল। ওকে, রেকর্ডিং মানে কি সেটা একটু বুঝে নেই। রেকর্ডিংটা অনেকটা এইভাবে চিন্তা করতে পারেন, ক্যাটাগরাইজেশন। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে একটা রেট ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটাতে অনেকগুলো ভ্যালু আছে দেখতে পাচ্ছি, যেমন 40, 45, এভাবে হচ্ছে অনেক কত, মানে এগুলো হচ্ছে সাজানো না, উল্টাপাল্টা। তো সাজানো, কিভাবে সাজানো যায় সেটা একটু দেখে নিই, যেহেতু প্রসঙ্গটা আসছে। সাজানোর জন্য মনে করি যে আমি ছোট থেকে বড় অনুসারে সাজাতে যাচ্ছি, তো সেজন্য হচ্ছে এই কলামটা সিলেক্ট করবেন, দেন মাউসের রাইট বাটন, সেখানে দেখবেন সর্ট অ্যাসেন্ডিং এবং সর্ট ডিসেন্ডিং, এই দুইটা অপশন আছে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড় অনুসারে সাজাবে, আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট অনুসারে সাজাবে। তো আমি যদি এখানে অ্যাসেন্ডিংটা সিলেক্ট করে দিই, তাহলে এটা রেট ছোট থেকে বড় অনুসারে এখানে মানে অ্যারেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার বাই ডিফল্ট আসলে এই কলার আইডি যেটা ছিল সেটা অনুসারে সাজানো ছিল, কারণ সিরিয়াল তো সেটাই ছিল না, কল 1 2 3 4 এভাবে। তো আমি আবার সেটার মতো সাজাই, তো সেখানে গিয়ে সর্ট অ্যাসেন্ডিং এটা করে দিলে এইভাবে সাজানো হয়ে যাবে। আর এটা তো ছিল নাম্বার, আমরা যদি কোনো একটা ক্যারেক্টার বা কি বলে স্ট্রিং এর উপর কাজ করি, অর্থাৎ এই যে রুরাল, আরবান, তো এদের উপরে এই অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারটা কিভাবে কাজ করবে, সেটা কাজ করবে হচ্ছে এই টেক্সটের সিরিয়াল বা স্বরবর্ণ, সরি কি বলে অ্যালফাবেটের যে অর্ডার সেই অনুসারে, অর্থাৎ ABCDEFG এভাবে। যদি অ্যাসেন্ডিং বলি তাহলে হচ্ছে এ যেটাতে শুরুতে থাকবে সেটা ফার্স্টে থাকবে, আর যদি ডিসেন্ডিং বলি সেক্ষেত্রে জেড থেকে আর কি উল্টা দিয়ে আসবে। তো এখানে আমি ক্লিক করি, দেন অ্যাসেন্ডিং ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি যে রুরাল সবগুলো একসাথে, দেন আরবান সবগুলো একসাথে। তো কেন এরকম হইলো, কারণ হচ্ছে
অ্যালফাবেটে আর হচ্ছে ইউ এর আগে, সো এই জন্য হচ্ছে এই জিনিসটা হইলো। তো আমি যদি এস ডিসেন্ডিং দিতাম তাহলে আর মানটা উপরে থাকবে। তো আমি এইভাবে নিয়ে আসি আরেকবার। তা এখন এখন হচ্ছে কলার আইডির অনুসারে সাজানো আছে। তো যে বিষয়টাতে ছিলাম রেকর্ডিং, তো আমি রেকর্ডিং করতে চাচ্ছি অ্যামাউন্ট বিল্ডের উপর। মানে হচ্ছে যদি দেখি যে 210 টাকার কম বিল হয়েছে, তাহলে আমি চাচ্ছি তাদেরকে একটা নতুন ভেরিয়েবলে রাখবো এবং সেখানে লেখা থাকবে যে চিপ বা অ্যাফোর্ডেবল। যদি 250 থেকে 400 থাকে সেক্ষেত্রে আমি বলবো মডারেট, এবং যদি 400 থেকে তার হাইয়েস্ট মানে উপরে যা আছে সে পর্যন্ত থাকে তখন থাকবে হচ্ছে এক্সপেন্সিভ। তো এরকম যদি রেকর্ড করতে চাই তো কি করতে হবে সেটা একটু দেখি। আচ্ছা, তো সেটার জন্য যেতে হবে আপনাদেরকে ট্রান্সফর্ম। উপরে দেখেন, উপরে বাম পাশে ট্রান্সফর্ম যে ট্যাব অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখানে দেখেন রেকর্ডের দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস, রেকর্ড ইনটু সেম ভেরিয়েবলস। তো এখানে ডিফারেন্ট ভেরিয়েবলস মানে হচ্ছে একটা নতুন ভেরিয়েবল তৈরি হবে, আর সেম ভেরিয়েবলস মানে হচ্ছে এক্সিস্টিং যে কলামটা আমি সিলেক্ট করব বা যেটাতে আমি কাজ করব সেটাতেই রিপ্লেস করে দিবে। তো আমি প্রথমে রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস এটা দিয়ে কাজ করি। তো আমি এটাতে ক্লিক করলাম, এখন এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এখান থেকে আমি প্রথমে সিলেক্ট করতে হবে এই উইন্ডো থেকে, সরি এই বক্স থেকে সিলেক্ট করতে হবে আমি কোন কলামটাতে কাজ করতে চাচ্ছি। তো আমি কাজ করব হচ্ছে এই অ্যামাউন্ট বিল্ড কলামটার উপরে। তো অ্যামাউন্ট বিল্ড কোথায় আছে একটু দেখি, এটা। তাহলে অ্যামাউন্ট বিল্ড, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি এটা এখানে চলে যাবে। তো ডাবল ক্লিক করলাম, এটা এখানে চলে গেছে। তো এটা নেওয়ার আরেকটা ওয়ে হচ্ছে জাস্ট এটা সিলেক্ট করে এখানে ক্লিক করা, তাহলেও এটা এখানে চলে যাবে। ঠিক আছে, আরেকটা ওয়ে হচ্ছে জাস্ট এটাকে এখান থেকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসা। তো তিনটা ওয়ে আছে এইভাবে করার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে যা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ভেরিয়েবলের লেভেল। মনে আছে আমরা ভেরিয়েবল ভিউতে গিয়ে, আমি ব্যাক করি, এই যে ভেরিয়েবল ভিউতে গিয়ে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য মিনিংফুল কিছু লেখা এখানে লিখে দিয়েছিলাম। এই যে লেভেল, যে কল আইডি মানে কি, মানে হচ্ছে কলার আইডি। কল টাইপ নেম মানে কি, কল টাইপ নেম মানে কল টাইপ নেম। তারপর হচ্ছে কিউ ওয়ান মানে কি, এটা হচ্ছে আই এম স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ কাস্টমার কেয়ার সার্ভিস। তো এখানে হচ্ছে ভেরিয়েবলগুলো থাকে এবং লেভেলে হচ্ছে ভেরিয়েবলগুলোর এক্সপ্লেনেশন আমরা লিখে দিই। তো আমরা যখন এই ট্রান্সফর্মে গিয়ে রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল সিলেক্ট করছিলাম তখন একটু বড় করে, তখন এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি প্রথমে ভেরিয়েবলের লেভেলগুলো, আর তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভেতর ভেরিয়েবলের নামগুলো, অর্থাৎ এখানে যা যা আছে সেই জিনিসগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে। তো যদি আমরা চাই যে শুধুমাত্র ভেরিয়েবলগুলোর নাম থাকুক, লেভেলগুলো না থাকুক, সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, দেন এখান থেকে ভেরিয়েবল ডিসপ্লে ভেরিয়েবলস নেম এটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, এখন আমাকে শুধুমাত্র এই ভেরিয়েবলের নামগুলোই দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি অ্যামাউন্ট বিলটা এখানে নিয়ে আসি। এবার এখানে দেখেন একটা প্রশ্নবোধক চিহ্নের মতো আছে না, মানে নিউমেরিক ভেরিয়েবল যেটা আছে সেটা হচ্ছে অ্যামাউন্ট বিল্ড, আর আউটপুট ভেরিয়েবল কি সেটা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছে। তো আউটপুট ভেরিয়েবলটা আমাকে এখানে অ্যাসাইন করে দিতে হবে যে এটার নাম কি হবে, লেভেল কি হবে। তো আউটপুট ভেরিয়েবলটা দিচ্ছি, আমি নাম দিচ্ছি অ্যামাউন্ট বিল্ড ক্যাট বা ক্যাটাগরি আর কি, এইভাবে লিখি সিআরটি, অ্যামাউন্ট বিল্ড ক্যাট। তাহলে লেভেল কি হবে এটার, এটা মানে হচ্ছে ক্যাটাগরিজ অফ অ্যামাউন্ট বিল্ড। তো একটা মিনিংফুল একটা লেভেল আমি এখানে দিয়ে দিলাম। এখন যদি চেঞ্জে ক্লিক করি তাহলে আউটপুট ভেরিয়েবলটা এখানে অ্যাসাইন হয়ে যাবে। চেঞ্জে ক্লিক করলাম, ডান। এবার আমাকে কন্ডিশনগুলো দিতে হবে যে কিসের উপর বেস করে কি রেকর্ড হবে আসলে। সেটার জন্য এই ওল্ড অ্যান্ড নিউ ভ্যালুস নামে যে একটা বক্স, এখানে একটা বাটন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করতে হবে। তো আমি সেখানে ক্লিক করি, নতুন আর একটা উইন্ডো আসবে আমার সামনে। এখানে দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে ওল্ড ভ্যালু, একটা পার্ট হচ্ছে নিউ ভ্যালু। ঠিক আছে, তো ওল্ড ভ্যালুতে আসলে আমাকে সিলেক্ট করতে হবে যে আমার যে এক্সিস্টিং কলামটা, অর্থাৎ এই যে অ্যামাউন্ট বিল্ড,
এই কলামের যে ভ্যালুগুলো আছে সেগুলোর কোনগুলোকে প্রথমে সিলেক্ট করবে এবং সিলেক্ট করে যদি কন্ডিশনটা ট্রু হয় সেক্ষেত্রে এখানে ভ্যালু যেটা থাকবে সেটাকে অ্যাসাইন করে দিবে। তো আমার প্রথম কন্ডিশনটা হচ্ছে 250-এর কম থাকলে তাদেরকে 1 নামে একটা নতুন ভ্যালু দিবে। তো আমি এখানে 1টা ফার্স্টে লিখি। এবার বলি কন্ডিশনটা কোথায় লিখবো, 250-এর কম এই কন্ডিশনটা কোথায় লিখবো। এটা লিখবো হচ্ছে এখানে রেঞ্জ লোয়েস্ট থ্রু ভ্যালু, অর্থাৎ মিনিমাম যে নাম্বারটা আছে এখানে অ্যামাউন্ট বিল্ডের ভিতর সেই মিনিমাম থেকে একটা নির্দিষ্ট যে নাম্বারটা আমি এখানে লিখে দেবো সে পর্যন্ত। তো আমি চাচ্ছি 250, আমি লিখবো 250 হয়ে গেল। তো প্রথম কন্ডিশনটা হচ্ছে 250 বা তার কম হলে সেগুলোকে 1 নামে একটা নতুন ভ্যালু, যে ভ্যারিয়েবলটা আমি অ্যাসাইন করছিলাম নাম কি ছিল, অ্যামাউন্ট বিল্ড ক্যাট, এখানে ঢোকাবে। তো আমি অ্যাডে দিচ্ছি, অ্যাড দিলে লোয়েস্ট থ্রু 25 এটাকে 1-এ ঢোকাবে। তাহলে আমার সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে 250 থেকে 400, তার মানে এটা একটা রেঞ্জ যেখানে শুরুর নাম্বার এবং শেষ নাম্বার দুইটাই স্পেসিফাই করা আছে। তো সেক্ষেত্রে আমাকে এই রেঞ্জ সিলেক্ট করতে হবে, রেঞ্জ। তো আমি রেঞ্জটা হচ্ছে লিখে দিচ্ছি 250 থেকে 400, আর ভ্যালু হচ্ছে 2, তাহলে 1-এর জায়গাতে আমি 2 দিচ্ছি। এবার অ্যাডে দেই, হয়ে গেছে। 250 থেকে 400 পর্যন্ত সে তাদেরকে হচ্ছে 2 হিসেবে অ্যাসাইন করবে। আর লাস্টেরটা হচ্ছে এই 400-র উপরে যা আছে, মানে 400 থেকে হাইয়েস্ট যত পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে দিতে হবে এইটা রেঞ্জ ভ্যালু থ্রু হাইয়েস্ট। অর্থাৎ আমি যদি এখানে 250 দেই, 250-এর উপরে যা যা থাকবে সব কিছুকে 3 অ্যাসাইন করে দিবে। ঠিক আছে, আমি এটা অ্যাড দিচ্ছি। তাহলে আমার কাজ এই পর্যন্ত শেষ, কন্টিনিউ দিলাম। এবার ওকে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখন যে উইন্ডোটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিউয়ার উইন্ডো। ঠিক আছে, আমি একটু নিচে নামাই। এটা হচ্ছে ডেটা এডিটর উইন্ডো আর এটা হচ্ছে ভিউয়ার উইন্ডো। তো ভিউয়ার উইন্ডোতে এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি আমি, গেট কোনো একটা ফাইল, দেন ডাটা সেট নেম, সর্ট কেসেস বাই এরকম অনেক কিছু। মানে আমি এতক্ষণ যা যা করছিলাম সব কিছু আসলে স্টেপ বাই স্টেপ এখানে একটা সিনটেক্স আকারে লেখা আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এসপিএসএস এর সিনটেক্স। মানে আমি এখানে ক্লিক ক্লিক করে যা যা করতেছি সেগুলো হচ্ছে বিহাইন্ডে এরকম কোড আকারে কাজ করতেছে। তো এটাতে আসবে একটু পরে। আরেকটা বিষয় বলি, ভিউয়ার উইন্ডো থেকে ডাটা উইন্ডোতে যাওয়ার একটা শর্টকাট আছে, শর্টকাট না ফাংশনালিটি আছে, সেটা হচ্ছে এই যে এখানে স্টারের মতো যে একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে সেই ডাটা ফাইলে চলে যাবে। আর খেয়াল করেন আমি যখন মাউসটাকে এখানে নিয়ে যাচ্ছি তখন লেখা আসছে গো টু উইন্ডো, তার মানে এখানে যদি আমি গো টু ডাটা, সেখানে যদি ক্লিক করি তাহলে ডাটাতে নিয়ে যাবে। এটা হচ্ছে আমার ডাটা ফাইল। এবার আমার নতুন কলামটা কোথায় অ্যাড হয়েছে, নতুন কলামটা এই যে লাস্টে খেয়াল করেন, অ্যামাউন্ট বিল্ড ক্যাট এই নামে একটা ভেরিয়েবল আমার কিন্তু লাস্টে অ্যাড হয়ে গেছে। তো খেয়াল করি, মানে এবার চেক করি যে ঠিক আছে কিনা, আমাদের শর্তগুলো সব ফিল আপ করা হয়েছে কিনা। 150, তো এটা হচ্ছে 250-এর চেয়ে কম, তাহলে এটাকে 1 অ্যাসাইন করে দিচ্ছে। তারপর 270, এটা হচ্ছে 250 থেকে 400 রেঞ্জে আছে, তাহলে এটা 2 অ্যাড করে দিছে। তো 591, এটা হচ্ছে কত, আমাদের কন্ডিশন কি ছিল, 400-র বেশি হলে তাদেরকে 3 অ্যাড করবে, তাহলে এটা 3। তাহলে আমাদের যে মানে কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশন অনুযায়ী ভেরিয়েবলগুলো রেকর্ড করা হয়ে গেছে। তো কারো কোনো প্রশ্ন আছে এখানে, প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নাই। এবার আসি, এই যে ভেরিয়েবলটা আমি এখানে নিয়ে আসলাম লাস্টে, সবার লাস্টে এসে অ্যাড হয়েছে। আমি যদি চাই তাহলে কিন্তু চাইলে এটাকে অ্যামাউন্ট বিল্ডের পরেও নিয়ে মানে আমি রাখতে পারবো, ড্র্যাগ করে নিয়ে রাখতে পারবো। কিভাবে করব সেটা, ভেরিয়েবলটা প্রথমে সিলেক্ট করতে হবে, দেন মাউসের যে লেফট বাটন সেটা চেপে ধরে এটাকে ধরে ড্র্যাগ করে যে এখানে আনলে দেখা যাবে যে মাঝখানে একটা রেড লাইনের মতো তৈরি হবে, এই যে রেড লাইন। ঠিক আছে, তো রেড লাইনের জায়গাটা জাস্ট ছেড়ে দিব, তাহলে এটা এখানে চলে আসবে। এখন আমি ভেরিয়েবলটাতে একটু কাজ করি, এই ভেরিয়েবল ভিউতে যাব, অ্যামাউন্ট বিল্ড ক্যাট, এটাকে আমি এখান থেকে হ্যাঁ নমিনাল ঠিক আছে, ক্যাটাগরিজ অফ অ্যামাউন্ট বিল্ড ঠিক আছে,
ডেসিমালসটা আমি 2 থেকে 0 করে দিব, কারণ এখন ঠিক আছে 1.00 কোনো মিনিং নাই, আমার প্রয়োজন 1 2 3, তাহলে আমি ডেসিমালসটা কমাই দিলাম। এবার আমি লেভেল সিলেক্ট করে দিব। তো 1 মানে হচ্ছে চিপ, 2 মানে মডারেট এবং 3 মানে হচ্ছে এক্সপেন্সিভ। তাহলে ভেরিয়েবল ভিউতে আসি, এখানে ভ্যালুসে আসি, এটা হচ্ছে অ্যামাউন্ট বিল্ড ক্যাটাগরির যে ভেরিয়েবল ইনফরমেশন সেটা। তো এখান থেকে ভ্যালু সরি এখানে যে ভ্যালুস অপশনটা আছে সেখানে নাম দেওয়া আপাতত, তো এটাকে আমি চেঞ্জ করব। তো নানে সিলেক্ট করলাম, একটা উইন্ডো আসছে, এখান থেকে 1 এর জন্য চিপ, দেন অ্যাড, 2 এর জন্য হচ্ছে মডারেট। আমি এখন আর ওই মাউস দিয়ে করব না, আমি এখন এন্টার চাপবো, এন্টার, ঠিক আছে। তারপর 3 আমি কিবোর্ডে ট্যাব বাটনে ক্লিক করছি, তাহলে এই সেল থেকে কার্সরটা নিচের সেলে চলে আসছে। তারপর আমি লিখতেছি হচ্ছে এক্সপেন্সিভ অ্যাড, তাহলে আমার 3টা লেভেল আমি অ্যাড করে দিলাম। ওকে, এবার ডাটা ভিউতে আসি। সমস্যাটা হচ্ছে আমি দেখলাম যে একটু আগে আমি সব কিছু লেভেল সিলেক্ট করে দিয়েছি, বাট আমার ভেরিয়েবলগুলোর এখানে কোনো চেঞ্জ হয় নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে এখান থেকে এই বাটনটা অন করে দিতে হবে, মানে এটা আপাতত অফ আছে, তার মানে ভেরিয়েবলের লেভেলসগুলো দেখাবে না, শুধুমাত্র নিউমেরিক ভ্যালুটা দেখাবে। আমি যদি এটা অন করে দিই তাহলে এই যে এই ভ্যালুর লেভেলসগুলো দেখাবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত? ওকে, প্রশ্ন নাই, প্রশ্ন নাই তো ঠিক আছে। এবার সেম ভেরিয়েবলের রেকর্ডটা দেখি একটু। ট্রান্সফর্ম সেম ভেরিয়েবল রেকর্ডের জন্য কি করতে হবে? রেকর্ড ইনটু সেম ভেরিয়েবলস, সেম জিনিস, ক্লিক করলাম। দেন আমি যে ভেরিয়েবলটাতে রেকর্ড করতে চাই সেই ভেরিয়েবলটা সিলেক্ট করব। আমি চাচ্ছি এখন কাকে ধরা যায়, আচ্ছা অ্যামাউন্ট বিল্ডটাতেই করি। অ্যামাউন্ট বিল্ড কোথায় খুঁজে পাচ্ছি না, আচ্ছা আমি ভেরিয়েবল নেমস দিই, হ্যাঁ পাইছি, অ্যামাউন্ট বিল্ড হচ্ছে এটা, এটাকে এখানে নিয়ে আসি। তারপর হচ্ছে এই বাটনটায় চাপতে হবে, তো ওল্ড অ্যান্ড নিউ ভ্যালুস, এটাতে ক্লিক করলাম। দেন ভ্যালু কত থেকে কত সেটা এখানে স্পেসিফাই করতে হবে। তো সেম আগের মতো রেঞ্জ দিব, লোয়েস্ট থ্রু ভ্যালু, তারপর রেঞ্জ ভ্যালু থ্রু হাইয়েস্ট, তারপর রেঞ্জ দিয়ে হচ্ছে 200 থেকে 200, 400, 250 থেকে 400, এইভাবে হচ্ছে এই ভ্যালুগুলো দিতে হবে। দিয়ে আগের মতো একটু আগে যেভাবে যেভাবে যা করছিলাম সেম প্রসেসগুলো এখানে করতে হবে। পার্থক্যটা হচ্ছে যে একটু আগে যেটা করছিলাম সেটার কারণে নতুন একটা ভেরিয়েবল তৈরি হয়েছে। এখন যদি আমি এই কাজটা করি, রেকর্ড ইনটু সেম ভেরিয়েবল করি, তাহলে হচ্ছে এই ভেরিয়েবলটাই চেঞ্জ হয়ে যাবে। তো এটার চাইতে আসলে নতুন ভেরিয়েবলের মধ্যে রেকর্ড করাটাই বেটার, তাহলে আমার এক্সিস্টিংটাও থাকলো, নতুন একটা ভেরিয়েবল তৈরি হলো। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আচ্ছা, ধরলাম কোনো প্রশ্ন নাই। এবার লাস্টের 3টা কলমের দিকে একটু তাকাই। এখানে Q1, Q2, Q3 এগুলোর মিনিংগুলো একটু দেখি। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোয়েশ্চেনটা বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। লাস্টের কোন পর্যন্ত, মানে কোথেকে কোন পর্যন্ত? এটা আগে থেকেই ছিল, এটা আগে থেকেই ছিল। আমি এখানে কোনো কাজ করি নাই, আমি দেখাইতে চাচ্ছিলাম রেকর্ড ইনটু সেম ভেরিয়েবলসটি কিভাবে কাজ করে, বাট আমি দেখাই নাই। আমি দেখাবো? আচ্ছা আমি দেখাই দিই। আমি চাচ্ছি এই যে ভেরিয়েবলগুলো ভ্যালুগুলো আছে, যে 150, 270, 591.25, এই ভেরিয়েবলগুলো চেঞ্জ হয়ে যাক। চেঞ্জ হয়ে কিভাবে চেঞ্জ হবে? যদি এই ভ্যালুটা ধরলাম মিনিমাম কোনো নাম্বার থেকে, এখানে যে ভ্যালুগুলো আছে তাদের মিনিমাম থেকে 250 এর মধ্যে হয়,
তাহলে তাদের এই 150-এর বদলে 1 আসবে। তারপর যদি 250 থেকে 400-র মাঝে হয় তাহলে 2 আসবে, এবং 400 থেকে আমি এটা চেঞ্জ আচ্ছা, এই যে এটা মনে হয় এখানে ছিল, এখান থেকে এই পাশে নিয়ে আসছি। এই যে এটা এখানে ছিল, মানে আমি যখন ট্রান্সফর্ম করে রেকর্ডিং টু ডিফারেন্ট ভেরিয়েবলস দিয়েছিলাম তখন আমার ডিফারেন্ট ভেরিয়েবল যেটা, সেই নতুন ভেরিয়েবলটা এখানে অ্যাড হয়েছিল, ঠিক আছে? তো সেটাকে এখান থেকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। আনার পরে আমি দেখছিলাম যে এই চিপ মডারেট এই বিষয়গুলো এরকম ছিল না, মানে 1 2 3 2 3 1 এরকম ছিল। তো আমি চাচ্ছি, এটাই ছিল লাস্টের বিষয়। হুম। তারপরে যে ভেরিয়েবল ভিউতে গিয়ে আমি ভ্যালুসগুলো চেঞ্জ করছিলাম, ভ্যালুসগুলো চেঞ্জ করার পর এখানে এই যে এটা অন করে দিয়েছিলাম, তাহলে হচ্ছে ভ্যালুগুলো দেখাচ্ছিল। তারপরে আমি আর কিছু দেখাইনি। আচ্ছা, একটু রেকর্ডিংটা দেখে নিন, তাহলে হয়তো মিসিং কিছু থাকলে বুঝে নিতে পারবেন। এবার একটু ইন্টারেস্টিং একটা বিষয় দেখি। আমাকে এখন এই যে 431 এগুলোর মিনিং কি সেটা একটু লিখে রাখতে হবে, কারণ এখন যেটা বুঝাবো সেটার জন্য এই বিষয়গুলো দেখা দরকার। তো আমি একটু এই ফাইলগুলো যেখান থেকে নিছিলাম, অর্থাৎ ইম্পোর্ট করছিলাম যে এক্সেল ফাইল থেকে, সেই এক্সেল ফাইলে একটু চলে যাই। ফাইলটা ছিল এটা। এখানে দেখেন, শিট 2-তে ওই Q1 Q2 Q3 যে ভেরিয়েবলগুলো তাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে, যে সেই ভেরিয়েবলগুলোর মিনিং কি। তো যখন ওই কাস্টমার কেয়ার সেন্টারে কল দেওয়া হয়েছিল, কল দেওয়া শেষ হইলে তাদেরকে হচ্ছে মেইলে কিছু কোয়েশ্চেন পাঠানো হয়েছিল, এবং কোয়েশ্চেনগুলোর সাথে তারা কতটুকু একমত। হ্যাঁ ভাইয়া, বলেন। অবশ্যই পারবেন। ইভেন আরো ইজি ওয়ে আছে, আমি বলবো ইজি ওয়েটা কি। দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আপনি চাচ্ছেন যে নিউ একটা ডাটা ফাইল। আচ্ছা, ধরেন আপনার ডেটা শিটটা এরকম, আপনি চাচ্ছেন এই ফাইলটা ওইভাবে নিতে, বাট আমি যেভাবে দেখেছি সেটা ঝামেলা লাগছে। তো মনে করেন এগুলো কপি করবেন। আমি কপি করলাম। কপি করে এই ফাইলটা ওপেন করবেন, ডেটা সেটে যাবেন, দেন এখানে আসবেন, পেস্ট করে দিবেন, হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা ওয়ে। এখন আপনি কি চাচ্ছেন, আমার ধারণা সেটা হচ্ছে আপনি এখানে ম্যানুয়ালি ডাটাগুলো ইনপুট দিতে চাচ্ছেন। আপনার মাইক্রোফোনটা অন অফ করে না, মনে নয়েজ আসছে তো। আচ্ছা, আপনি হয়তো চাচ্ছেন যে এরকম ডেটা শিট ছিল, সেখানে আপনি ভেরিয়েবলের নামগুলো দিয়ে দিবেন, যে আপনার আইডি, প্রথম আইডি, তার নাম হচ্ছে আহ, সালাম, তারপর তার ইনফরমেশন হচ্ছে এইজ হচ্ছে 20। আপনি হয়তো এইটা চাচ্ছেন। আমি কি ধরতে পারছি আপনার প্রশ্নটা? হ্যালো? হ্যাঁ, এটা আমি গতকালকে গত হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসে আমি এই জিনিসটা দেখাইছি কিভাবে ডাটা এন্ট্রি দিতে হয়। আপনি একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিন। আচ্ছা, আমি ওই ফাইলে চলে যাই। আহ, ওখানে দেখা যাচ্ছে যে তাদেরকে প্রথমে একটা অপশন ছিল যে আই এম স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ কাস্টমার কেয়ার সার্ভিস। তো এই যে একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের সাথে সে এগ্রি নাকি ডিসএগ্রি। যদি সে স্ট্রংলি ডিসএগ্রি হয় তাহলে সে 1 সিলেক্ট করবে। সে যদি স্ট্রং ডিসএগ্রি করে জাস্ট, তাহলে সে 2 সিলেক্ট করবে। সে যদি নিউট্রাল থাকে সে 3 সিলেক্ট করবে। এগ্রি করলে 4, এবং এইভাবে স্ট্রংলি এগ্রি থাকলে 5। এটা ছিল হচ্ছে 1 2 3 4 5 এর বিষয়টা।
তাহলে আমি এই বিষয়গুলো একটু এইগুলো একটু লেভেলে সেখানে চেঞ্জ করে নিই। আমি এখানে যাচ্ছি, ভেরিয়েবল ভিউতে যাচ্ছি, দেন কোয়েশ্চেন ওয়ানের জন্য ভ্যালুস এখানে সিলেক্ট করলাম। তো ওয়ানের জন্য কি ছিল, ওয়ান কিবোর্ডে ট্যাব, সেখানে ওয়ানের জন্য ছিল হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি, ঠিক আছে না? অ্যাট টু এর জন্য ছিল হচ্ছে শুধু ডিসএগ্রি, অ্যাট থ্রি এর জন্য ছিল নিউট্রাল, এন্টার, মানে এন্টার চাপ দিলে হচ্ছে এখানে চলে আসছে। তারপর ফোর কিবোর্ডের ট্যাব, নিচের কার্সর চলে গেছে, এখানে হচ্ছে অ্যাগ্রি, অ্যাট ফাইভ স্ট্রংলি ডিসএগ্রি, অ্যাট। তো এটুকু ক্লিয়ার? এটা জাস্ট আমি একটু আগে যেভাবে লেভেলগুলো সিলেক্ট নাম্বারগুলো অ্যাসাইন করছিলাম সেভাবে অ্যাসাইন করে দিচ্ছি। তাহলে ওকে, এবার ডেটা ভিউতে যাই এবং কোয়েশ্চেন ওয়ানে দেখলাম যে এই ভিউগুলো, হ্যাঁ এগুলো সব চলে আসছে। হ্যাঁ ঠিক আছে। তো সেমভাবে কোয়েশ্চেন টু এর জন্য যদি দেখি এক্সেল ফাইলটাতে, সেখানে দেখা যাচ্ছে যে স্ট্রংলি ডিসএগ্রি ডিসএগ্রি সব সেম, কোয়েশ্চেন ওয়ানেরটা কোয়েশ্চেন টু এরটা সেম। সো সেক্ষেত্রে আমি আবার নতুন করে কোয়েশ্চেন টু থেকে ওয়ান মানে যে স্ট্রংলি ডিসএগ্রি, টু মানে যে ডিসএগ্রি, এগুলো দেওয়ার দরকার নাই। আচ্ছা, আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম? হ্যালো? আচ্ছা, কতক্ষণের জন্য? আচ্ছা, আমি ছিলাম হচ্ছে কোয়েশ্চেন ওয়ানটা বুঝাচ্ছিলাম, এবং আমি দেখলাম যে কোয়েশ্চেন ওয়ানের যে অপশনগুলো আর কোয়েশ্চেন টু এর যে অপশনগুলো সেগুলো সেম। তাহলে আমি কোয়েশ্চেন ওয়ানের জন্য এখানে যেভাবে ভ্যালুর লেভেলসগুলো সিলেক্ট করে দিয়েছিলাম, সেমভাবে কোয়েশ্চেন টু এর জন্যও ভ্যালুসের যে লেভেলসগুলো সেগুলো সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে যেহেতু দুইটা সেম, আমি চাইলে কপি করে নিয়ে এসে এখানে বসাই দিতে পারবো। মানে হচ্ছে এখানে ঢুকে বারবার ওয়ান মানে যে এইটা, টু মানে যে এটা, থ্রি মানে যে এটা করার দরকার নাই। সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, তো কপি আসছে, কপি, দেন এখানে পেস্ট করে দেব। তাহলে হচ্ছে যদি একটু, তাহলে এখানের যে ভ্যালু লেভেলসগুলো যা যা ছিল এখানে সেম চলে আসবে। আমি একটু ভেরিফাই করি, হ্যাঁ সব সেম চলে আসছে, ঠিক আছে। ডাটা ভিউতে যাই, সেখানেও দেখবো যে এগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। এবার লাস্টেরটা দেখি, লাস্টেরটাতে একটু উল্টা হয়ে গেছে। এখানে ওয়ান মানে হচ্ছে স্ট্রংলি এগ্রি, আগেরগুলো ছিল ওয়ান মানে স্ট্রংলি ডিসএগ্রি, আর এটা হচ্ছে ওয়ান মানে স্ট্রংলি এগ্রি। সো উল্টাটা এখন ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য তো আর কোনো ওয়ে নাই, জাস্ট ভেরিয়েবল ভিউতে যাব, এখানে গিয়ে কষ্ট করে আবার সব লেখা লাগবে। তো আমি কষ্ট করব না, আমি এখান থেকে কপি করব, এটা এখানে পেস্ট করে দিব, দেন ভিতরে ঢুকে আমি এগুলোকে চেঞ্জ করব। ওয়ান মানে যে কি সেটা আমি চেঞ্জ করব। ওয়ান মানে হচ্ছে স্ট্রংলি এগ্রি, আমি আবার যাই, ওয়ান মানে হচ্ছে স্ট্রংলি এগ্রি নট ডিসএগ্রি। তো এটা এডিট করব কিভাবে? এডিট করার জন্য এই যে আমি এক নাম্বারটা সিলেক্ট করলাম, তো এটা ডিসএগ্রিটাকে চেঞ্জ করতে হবে, এটাকে হচ্ছে আমি চেঞ্জ করে এগ্রি লিখে দিলাম। এগ্রি লেখার সাথে সাথে খেয়াল করবেন যেখানে চেঞ্জ নামে একটা অপশন চলে আসছে, তাহলে যদি আমি চেঞ্জে ক্লিক করি এটা চেঞ্জ হয়ে যাবে, ওয়ান মানে এখন স্ট্রংলি এগ্রি। তো সেমভাবে ডিসএগ্রিটাকে চেঞ্জ করে ক্যাপিটাল হ্যাঁ এগ্রি, ঠিক আছে, এটা চেঞ্জে ক্লিক করলাম, তাহলে এটা এখন চেঞ্জ হয়ে যাবে। তো সেমভাবে এটাকে চেঞ্জ করতে হবে, এগ্রির জায়গায় ডিসএগ্রি দিতে হবে, এবং লাস্টে স্ট্রংলি ডিসএগ্রির জায়গায় স্ট্রংলি এগ্রি, ও সরি স্ট্রংলি ডিসএগ্রি, হ্যাঁ এটাই তো ছিল, দেখা যায় ঘটনা কি, ফাইভ মানে স্ট্রংলি ডিসএগ্রি। আগেরগুলো কি ভুল করছি? হ্যাঁ আগেরগুলো ভুল করছি, এটা স্ট্রংলি ডিসএগ্রি লিখে ফেলছি, ফাইভ তো স্ট্রংলি এগ্রি হবে, হ্যাঁ চেঞ্জ, এবার ঠিক আছে। কারো নজরে পড়লো না ভুলটা? এবার ঠিক আছে মনে হয়।
1 মানে স্ট্রংলি ডিসএগ্রি, 2 মানে ডিসএগ্রি, 3 নিউট্রাল, স্ট্রংলি এগ্রি। হ্যাঁ ঠিক আছে, এবং লাস্টেরটা স্ট্রংলি ডিসএগ্রি। আচ্ছা এখন কি হয়েছে, কারো কোনো প্রশ্ন আছে এই জিনিসটা বুঝতে? প্রশ্ন নাই? এবার আমি ডাটা ভিউতে যাই, গিয়ে চেক করি। অ্যাগ্রি, অ্যাগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি। কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল হচ্ছে আই এম স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ কাস্টমার কেয়ার সার্ভিস। তো স্বাভাবিকভাবেই যে এটার সাথে অ্যাগ্রি করবে, ইট ওয়াজ ইজি টু কন্ট্যাক্ট দ্য কাস্টমার কেয়ার সার্ভিস, এটার সাথেও মোটামুটি অ্যাগ্রি হওয়ার কথা। তারপর আই উইল রিকমেন্ড দিস প্রোডাক্ট টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এটাও মোটামুটি অ্যাগ্রি হওয়ার কথা। অর্থাৎ যারা এগ্রি দিবে তারা আসলে এইদিকেও সবগুলোই এগ্রি দেওয়ার কথা, যারা ডিসএগ্রি দিবে তাদের আসলে সবগুলোই ডিসএগ্রি বা স্ট্রংলি ডিসএগ্রি এরকম কিছু দেওয়ার কথা। ঠিক আছে, তো এবার এই বিষয়টি দেখব। তো এখন যেটা করব সেটা হচ্ছে রেকর্ডটা করব একটু অটোমেটেড ভাবে। অর্থাৎ এখানে যদি 1 থাকে, দেখেন আমি লেভেলগুলো অন করি, সরি অফ করি। তো 1 এর জায়গাতে আমি চাচ্ছি 5 চলে আসুক, 2 এর জায়গাতে আসবে 4, 5 এর জায়গাতে আসবে 1। তো এটা যদি আমি একটু আগে যেভাবে রেকর্ড করছিলাম সেই কাজটা করি, অর্থাৎ ট্রান্সফর্মে গিয়ে রেকর্ড ইনটু সেম ভেরিয়েবলস কিংবা ডিফারেন্ট ভেরিয়েবলস, এটার মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি যে যখন 1 থাকবে সেটা 5 হবে, যখন 2 থাকবে সেটা 4 হবে, এইভাবে চেঞ্জ করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে অটোমেটিক রেকর্ড। তো অটোমেটিক রেকর্ড কি করবে, আমি ক্লিক করি। এবার দেখেন আমি কোন ভেরিয়েবলটাকে রেকর্ড করতে যাচ্ছি, লাস্টেরটাকে, কোয়েশ্চেন 3, এটাই তো কোয়েশ্চেন 3, দেখাই যাচ্ছে না ভেরিয়েবলের নামটা। হ্যাঁ এটা কোয়েশ্চেন 3, তো এটাকে এখানে নিয়ে আসলাম। তো আমি অটোমেটিক রেকর্ড করে নতুন ভেরিয়েবলের নামটা কি দিতে চাচ্ছি সেটা এখানে লিখতে হবে, নতুন ভেরিয়েবলের নাম কি। আমি নাম দিচ্ছি Q3 রিভার্স। এখন যদি অ্যাড নেমে ক্লিক করি তাহলে হচ্ছে এই কোয়েশ্চেন মার্কের জায়গাতে এই Q3 রিভার্স নামটা চলে যাবে। তো এখানে ক্লিক করলাম। এবার হচ্ছে রেকর্ড স্টার্টিং ফ্রম হোয়ার, এটা হাইয়েস্ট ভ্যালু দিতে হবে। তার মানে এখন 1টা হচ্ছে 5 হয়ে যাবে, 2 4 হয়ে যাবে, এভাবে উল্টা উল্টা কাজ করবে মানে। তো আমি যদি এবার ওকে দেই, ওকে, দেখেন নিচে এখানে লেখা আসছে 5 এখন 1 হয়ে গেছে, 4 2 হয়ে গেছে, 3 3 হয়ে গেছে। মানে আগে যেগুলো 1 2 3 4 5 ছিল সেগুলো এখন 5 4 3 2 1 উল্টা দিক হয়ে গেছে। এবং এদিকে আসি, নাম্বারগুলো খেয়াল করেন, 1 এখন 5 হয়ে গেছে, 2 এখন 4 হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা আসলে কোথায় দরকার সেটা একটু এখন দেখবো। তো লেভেলসগুলো দেই। দেখেন আমাদের লেভেলস কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু এটার বিহাইন্ডে যে নাম্বারটা ছিল সেটা জাস্ট উল্টায় গেছে। এবার দেখি এটা কোথায় কাজে লাগানো যায়। কাজে লাগানোর জন্য আমি অ্যানালাইজে যাচ্ছি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে, সরি টেবলসে যাচ্ছি, দেন কাস্টম টেবলসে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি যে 3টা ভেরিয়েবল সিলেক্ট করব সেই 3টা ভেরিয়েবল হচ্ছে Q1 Q2 Q3। প্রথমে আমি 3টা ভেরিয়েবল সিলেক্ট করতেছি, এখন কি করতেছি সেটা আমি একটু আস্তে আস্তে বুঝাবো। আমি এই 3টাকে ধরে এখানে নিয়ে আসলাম, রাইট। ওয়েট,
আচ্ছা, এই জিনিসটা আমি আপাতত স্কিপ করি, আমি সামনের দিন দেখাবো। যে ডাটা ফাইলে চলে যাই। তবে এখানে রেকর্ডের বিষয়টা আমি দেখাইলাম যে এখানে রেকর্ডটা কিভাবে করতেছে, উল্টা কিভাবে হবে, ওয়ানটা কিভাবে ফাইভ করবো সেই বিষয়টা দেখালাম। এখন কথা হচ্ছে আমার ধরলাম যে কিউ থ্রিটা এখন আর দরকার নাই, আমার কিউ থ্রি রিভার্সের পার্টটা দরকার। তো সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে দেবো। আর কিউ থ্রি রিভার্স যেটা, সেটার নেমটা আমি চেঞ্জ করব। সো নেমটা চেঞ্জ করার জন্য ভেরিয়েবল ভিউতে যাই, সেখান থেকে এখানে ডাবল ক্লিক করি, দেন জাস্ট এইটুকু কেটে দিই, রিভার্স হয়ে গেছে। ঠিক আছে, এটাই গেল একটা পার্ট। এবার আসি ফিল্টার কিভাবে করা যায়। তো আমাদের ডাটা ফাইলটা ছিল এটা। তো মনে করি যে আমরা কোন একটা অ্যাভারেজ বের করতে চাচ্ছি, ধরলাম রেটের অ্যাভারেজ। তো অ্যাভারেজ বের করার একটা শর্টকাট হচ্ছে এই যে বাটনটা দেখতেছেন, মানে এই যে ফাইন্ডের পাশে মিউ এর মতো একটা বাটন, এখানে লেখা আছে রান ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তো আপনি যে ভেরিয়েবলটাই সিলেক্ট করে, ধরলাম এটা আপনি সিলেক্ট করছেন কিংবা এটা সিলেক্ট করছেন, এটা সিলেক্ট করে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে আপনার আউটপুট উইন্ডোতে এই ভেরিয়েবল সম্পর্কিত কিছু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখাবে। তো আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে এখানে মিন হচ্ছে 43.48, আমার হচ্ছে কল রেট এভারেজে, অন এভারেজ কল রেট হচ্ছে 43.48, তারপর মিডিয়ান হচ্ছে 40। আমি আবার ডেটাতে চলে যাই। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি যদি চাই যে শুধুমাত্র রুরালের জন্য আমার রেট কত সেটা দেখব, অথবা আমি পুরো অ্যানালাইসিসটাই চালাবো শুধুমাত্র রুরালের উপর, অর্থাৎ এই যে কল ফ্রম রুরাল, আরবান নিয়ে আমি কাজ করতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে একটা কাজ হচ্ছে যে আমি যখন মানে এখানে যখন ডাটা এন্ট্রি দিব কিংবা ডাটা ইম্পোর্ট করব, তখনই আমি এই রুরালটাকে বাদ দিয়ে দিতে পারি, সরি আরবানটাকে বাদ দিয়ে দিতে পারি, অথবা আমি ফিল্টার ব্যবহার করতে পারি। তো ফিল্টার ব্যবহার করার জন্য আমাকে যেতে হবে ডেটা ট্যাবে, এবং সেখান থেকে সিলেক্ট কেসেস। খেয়াল করেন ফিল্টারের জন্য কিন্তু ফিল্টার নামে কোনো অপশন নাই, ফিল্টারের অপশনটার নাম হচ্ছে সিলেক্ট কেসেস, অর্থাৎ আমি কোনো একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর বেস করে কেসগুলোকে সিলেক্ট করব। তো সেজন্য আমি এখানে ক্লিক করি। এবার আমাকে দিতে হবে যে আমি কার উপর বেস করে কন্ডিশনটা দিতে চাচ্ছি, মানে কিসের উপর বেস করে আমি সিলেকশনটা চালাতে চাচ্ছি। তো একটা হচ্ছে অল কেসেস, যেটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকে, অর্থাৎ আমার ফাইলে যতগুলো ডেটা আছে সবগুলোই এখানে আসলে ফিল্টার করা আছে। ফিল্টার করা মানে হচ্ছে সবগুলোই সিলেক্ট করা আছে। তো আমি যদি কোনো একটা কন্ডিশনের উপর বেস করে দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এইটা সিলেক্ট করতে হবে যে ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড। তো আমি এখান থেকে ইফে ক্লিক করলে কন্ডিশন দেওয়ার বক্সটা চলে আসবে, এটা হচ্ছে সেই বক্স। তো আমি চাচ্ছি যারা রুরালে আছে, তাহলে কল ফ্রম, এখানে ডাবল ক্লিক করছে, এটা এখানে চলে আসছে। কল ফ্রম, এখান থেকে হচ্ছে ইকুয়াল, তারপর এখানে লিখতে হবে রুরাল, এবং সেটাকে অবশ্যই কোটেশনের ভিতর লিখতে হবে, অর্থাৎ এই যে কোটেশন RURL রুরাল, আবার কোটেশন, কোটেশনটা ক্লোজ। এখন যদি কন্টিনিউ দেই, এবং খেয়াল করেন এখানে একটা নতুন বক্স আছে আউটপুট, সেখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ফিল্টার আউট আনসিলেক্টেড কেসেস, যেটা হচ্ছে আমরা এখন ব্যবহার করব। তারপর হচ্ছে কপি সিলেক্টেড কেসেস টু এ নিউ ডাটা সেট, অর্থাৎ এটা করলে আপনি যে ফিল্টারটা করছেন, সে সিলেক্টেড যে ভেরিয়েবলগুলো থাকবে সেই সিলেক্টেড ভেরিয়েবলগুলো নতুন একটা ডাটা সেটে চলে যাবে। আর লাস্টেরটা হচ্ছে ডিলিট আনসিলেক্টেড কেসেস, তার মানে এখানে কন্ডিশনটা যাদের যাদের পূরণ করবে সেই অবজারভেশনগুলো শুধুমাত্র আপনার ডাটা ফাইলে থাকবে, আর বাকিগুলো এখানে থাকবে না। ঠিক আছে, তো আমি এখানে ওকে দিচ্ছি, টান। এখন আমি স্টারে ক্লিক করে ডাটা ফাইলে চলে গেলাম। খেয়াল করেন একটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে এই নাম্বারগুলোর পাশে এরকম কাটা কাটা দাগ চলে আসছে। তো যেগুলো কাটা না, তারা দেখেন তারা হচ্ছে রুরাল, যে 1 রুরাল, 2 রুরাল, তারপর হচ্ছে এইটা রুরাল। আর যারা সিলেক্টেড হয়নি, অর্থাৎ আমাদের কন্ডিশনটা কি ছিল, কল ফ্রম ইকুয়াল টু রুরাল, তার মানে রুরাল যারা আছে তারা হচ্ছে এখন সিলেক্টেড, আর যারা রুরাল বাদে অন্য কিছু তাদেরকে কেটে দিছে, মানে আমাদের অ্যানালাইসিস থেকে এখন আর রুরাল থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে, সবার লাস্টে যাই আমরা ফাইলের,
এখানে একটা নতুন কলাম আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফিল্টার আন্ডারস্কোর ডলার। এটা হচ্ছে সেই ফিল্টারের জন্য যে একটা মানে কি বলবো অক্সিলারি একটা ভেরিয়েবল দরকার, সাহায্যকারী ভেরিয়েবল দরকার। এটা হচ্ছে সেই ভেরিয়েবলটা। এখানে হচ্ছে সিলেক্টেড লেখা আছে, তার মানে এই কলামটা সিলেক্টেড, আর এটা হচ্ছে নট সিলেক্টেড। আর একটা বিষয় খেয়াল করেন, আমি যদি ভ্যালু লেভেলসটা অফ করে দেই, দেখেন ওদের নাম্বারগুলো কি, 1 হচ্ছে ফর সিলেক্টেড, আর 0 হচ্ছে নট নট সিলেক্টেড। ঠিক আছে, তো আমি এগুলো অন করে দিচ্ছি। ফিল্টারে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা নাই, ঠিক আছে। এবার আমরা একটু চেক করি আমাদের রেটটা এখন কত। একটু আগে আমরা রেটটা দেখি, একটু আউটপুট ফাইলে যাই। আউটপুট ফাইলটাতে দেখতে পাচ্ছি যে একটু আগে আমাদের এভারেজ ছিল 43.48, অর্থাৎ এখানে কিন্তু টোটাল কতগুলা ভ্যালিড নাম্বার অফ কেসেস কত, 33। এখন যদি আমি সেম সামারি স্ট্যাটিস্টিক্স আবার চালাই, অর্থাৎ এই ভেরিয়েবলটা সিলেক্ট করে এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার ভ্যালিড কেস কিন্তু কমে গেছে, এখন 12টা দেখাচ্ছে। তার মানে আমার এখানে রুরাল নাম্বার অফ মানে রুরাল অবজারভেশনস আছে হচ্ছে 12টা, আর বাকিগুলো হচ্ছে আরবান। এই যে 33টা ছিল, এখন হচ্ছে 12টা। আর এখানে অ্যাভারেজ কত এখন, 41.25। আগে কত ছিল, 43.48। ঠিক আছে, ক্লিয়ার। এভাবে হচ্ছে আমরা ফিল্টারিং এর কাজটা করতে পারবো। তো এখন কথা হচ্ছে, ধরলাম যে একটা অ্যানালাইসিস আমরা করলাম যেখানে আমাদের আর ফিল্টার দরকার নাই, মানে কোনো একটা কাজ করলাম, তারপর আমার ফিল্টারটা আর প্রয়োজন নাই, সেক্ষেত্রে ফিল্টারটা অফ করব কিভাবে? ফিল্টারটা অফ করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে এখানে ডেটাতে ক্লিক করব, সিলেক্ট কেসে যাব, সেখানে গিয়ে এখানে ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড সিলেক্ট করা আছে না, এটাকে জাস্ট চেঞ্জ করে অল কেসেস দিয়ে দিতে হবে। অল কেসেস দিয়ে জাস্ট ওকে দিলেই হয়ে যাবে। তখন এই যে আমি আবার চলে যাই, তখন দেখেন এখন আর কিন্তু এগুলো এইভাবে নাই। ঠিক আছে, আমি আন্ডু করি, আন্ডু হবে না, আচ্ছা আন্ডু হচ্ছে না। আমি আবার আরেকটু আবার ফিল্টার করি, ফিল্টার করে আরেকভাবে কিভাবে করা যায় সেটা দেখাই। ওকে, আমার ফিল্টার হলো না কেন, সেটা ডিলিট, ঘটনা কি, আচ্ছা এবার ঠিক আছে, হ্যাঁ ফিল্টার হয়েছে। এবার দেখেন আরেকটা ওয়ে হচ্ছে ফিল্টারটা ডিলিট করার আরেকটা ওয়ে হচ্ছে এই ফিল্টার আন্ডারস্কোর ডলার সাইন যে একটা নতুন কলাম আমার এখানে ক্রিয়েট হয়েছিল, সেই কলামটাকে ডিলিট করে দেওয়া। একটা ছিল হচ্ছে এই ডেটা ট্যাবে গিয়ে সিলেক্ট কেসেসে গিয়ে অল সিলেক্ট করা, আরেকটা ওয়ে হচ্ছে এই কলামটাকেই ডিলিট করে দেওয়া। তো যদি আমি এটা ডিলিট করে দিই, খেয়াল করেন এখানে কিন্তু এই যে 1 2 3 এগুলো কিন্তু এখন সবই সিলেক্টেড। এখন কিন্তু আর ওই লাস্টের ওইটাও নাই, লাস্টের ওই যে এই কলামটাও নাই, আর এখানে এইগুলো এরকম কেন, ও আমার কোয়েশ্চেন 3 কোথায় গেল? যাই হোক, আনডু করার সময় মনে একটু ঝামেলা করে ফেলছি, জন্য হচ্ছে এইসব চলে গেছে। যাই হোক, আমি হচ্ছে ঠিক করে আবার আপনাদেরকে দিয়ে দিব ফাইলটা। কি দরকার, এখনই ঠিক করে ফেলি না। শিট থেকে এগুলোকে কপি করে নিয়ে আসি, কপি পেস্ট, পেস্ট। আচ্ছা, এটা করাপ্টেড হয়ে গেছে। এটা ডিলিট করে দেই, এখন এটাকে ঠিক করতে হবে। কোয়েশ্চেন 3 ছিল এটা, তাহলে কোয়েশ্চেন 3 লিখতে হবে। কোয়েশ্চেন সরি কোয়েশ্চেন 3, এটা হচ্ছে ভুলে ওই সময় এই যে আন্ডু তারপর রিডু করলাম না কয়েকবার, তখন মনে হয় একটু ঝামেলা হয়েছিল, তো সেই জন্য হচ্ছে ডিলিট পুরো করাপ্টেড হয়ে গেছে। তো একটু সাবধানে কাজ করতে হবে আন্ডু রিডু নিয়ে। আর এটা নেম কি ছিল, নেম ছিল হচ্ছে আই উইল রিকমেন্ড দিস প্রোডাক্ট টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সেটা এখানে লিখে দিচ্ছি। তারপর এটা ডেসিমাল চেঞ্জ করে দিচ্ছি,
এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে এটাকে উল্টা করে দিচ্ছি। আমার কথা কি ক্লিয়ার আসতেছে না নাকি? এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ও আচ্ছা, আমি কি করব আসলে, নেটের সমস্যা, এটা তো একটা খুব ইউনিভার্সাল সমস্যা হয়ে গেছে আমাদের দেশে। আচ্ছা, এখন ফিল্টারিং এর আরেকটা জিনিস দেখাই। এইমাত্র আমরা ফিল্টার করছিলাম হচ্ছে একটা কন্ডিশনের মাধ্যমে। আমাদের যদি মাল্টিপল কন্ডিশনস থাকে, যেমন আমি যদি চাই এক্সপেন্সিভ যারা ছিল কিংবা আওয়ার রেট যাদের 40-র বেশি, তাদেরকে শুধু সিলেক্ট করবে, এবং আরবান মানে হচ্ছে রেট হচ্ছে 40-র বেশি এবং আরবান, যদি এই দুইটা কন্ডিশনের উপর বেস করে ফিল্টার করতে বলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি আবার ডেটাতে যাচ্ছি, সিলেক্ট কেসেস। আচ্ছা, বারবার এই কাজটা না করি, আমি এইমাত্র ফিল্টার করছিলাম না, তো সেক্ষেত্রে আমি লাস্ট যে কমান্ডগুলো ইউজ করছি সেই কমান্ডগুলো কিন্তু এইখান থেকে আমি নিতে পারবো। খেয়াল করেন, এখানে যদি সিলেক্ট করি দেখবেন সিলেক্ট কেসেস কিন্তু এখানে দেখাচ্ছে, মানে আমি লাস্ট যে ডায়ালগ বক্সগুলো কিংবা লাস্ট যে গ্রাফস বা অ্যানালাইসিসগুলো ইউজ করছি তাদের ডায়ালগ বক্সগুলো আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তো আমি এটাকে এখানে এখানে সিলেক্ট করি, দেখেন যে এই সিলেক্ট কেসেস অপশনটা কিন্তু চলে আসছে, কারণ আমি লাস্ট এটা ইউজ করছিলাম। ঠিক আছে, তো এবার যদি আমি এখানে ক্লিক করি, আমার আগের মতোই যা যা ছিল সেগুলো থাকবে, কল ফ্রম এখন রুরাল দেওয়া। তো আমি চাচ্ছি আরবান, তো আমি রুরালটাকে চেঞ্জ করে আরবান দিই। আমার সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে এই যে কল রেট, এই যে কল রেটটা, এই কল রেট অর্থাৎ রেট ভেরিয়েবলটা, এই রেট ভেরিয়েবলটা গ্রেটার গ্রেটার দেন 40 হবে। তার মানে কল ফ্রম এটা হচ্ছে আরবান এবং রেটটা হচ্ছে 40-র চেয়ে বেশি থাকবে, এই দুইটা কন্ডিশন। তো কন্ডিশন দুইটাই যেহেতু স্যাটিসফাই করতে হবে, সেক্ষেত্রে মাঝখানে একটা অপারেটর ইউজ করতে হবে, সেটা হচ্ছে এন্ড, অর্থাৎ এই যে এটা। তো আমার প্রথম কন্ডিশন হচ্ছে এটা এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা, দুইটাই যেহেতু ফিল আপ করতে হবে সেক্ষেত্রে আমাকে মাঝখানে এন্ড দিতে হবে। তো আমি কন্টিনিউ দিচ্ছি অ্যান্ড ওকে। এখন আমি ডাটা ফাইলটাতে যাই, ডাটা ফাইলটাতে গেলে দেখবো যে যেটা হচ্ছে আরবান এবং রেট হচ্ছে 40-র বেশি অর্থাৎ 55, সো এটা সিলেক্টেড। তারপর এই যে এটাও সিলেক্টেড, কারণ এটা রেট 65 এবং আরবান। পরেরটা কিন্তু সিলেক্টেড না, বিকজ এটা আরবান হইলেও রেট কিন্তু 40-র চেয়ে বেশি না, এটা রেট কিন্তু 35। হাই হাই, কি বলেন? এরকম কেন করতেছে? আচ্ছা, আমি বলতেছিলাম হচ্ছে এখন শোনা যাচ্ছে কিনা? হ্যালো, হ্যালো, ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন? সিরিয়াসলি? সিরিয়াসলি মোবাইল ডাটা ইউজ করতেছি আমি। রেকর্ড হচ্ছে, এটা খুব বিরক্তিকর। কারেন্ট চলে গেলে মোবাইল নেটওয়ার্কও চলে যায় আজকাল। কারেন্ট চলে গেলে যে মানে মোবাইলের নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়, আমি আজকে ফার্স্ট ফেস করলাম। মানে এতদিন দেখতাম যে
টাওয়ার গুলো ব্যাটারি দিয়ে চলে, এই জন্য সমস্যা করে। খুবই অদ্ভুত যে এখন 2G তে নেমে গেছিল, এখন 3G তে আসছে, 4G তো দূরের কথা। আচ্ছা যাই হোক, আমি কোথায় ছিলাম যেন? দেখা গেছিল কিনা স্ক্রিন এতক্ষণ? কেউ একজন? আচ্ছা, আমি দেখাচ্ছিলাম এই যে মাল্টিপল আর্গুমেন্ট, সরি, মাল্টিপল কন্ডিশন দিয়ে কিভাবে ফিল্টার করতে হয়। তো সেটার জন্য আমি যেটা করছিলাম, প্রথমে হচ্ছে প্রথম আর্গুমেন্টটা দিছিলাম, সরি কন্ডিশনটা দিছিলাম, দেন সেকেন্ড কন্ডিশনটা দিছিলাম, আর দুইটার মাঝখানে আমি এন্ড অপারেটর ইউজ করছি, বিকজ আমার দুইটাই কন্ডিশনই ফিল আপ করতে হবে। আমার যদি আরো কিছু কন্ডিশন থাকতো সেক্ষেত্রে আরো এরকম এন্ড দিয়ে দিয়ে কন্ডিশন 3, কন্ডিশন 4, এভাবে যতগুলো কন্ডিশন দরকার সবগুলো কন্ডিশন এভাবে দেওয়া যাবে। তো আমি এখানে দুইটা কন্ডিশন ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আমি দুইটা লিখে কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে আমি দেখতে পারলাম যে আমার ডেটা ফাইলে এই কন্ডিশনগুলো যখনই ফিল আপ করছে সেগুলো হচ্ছে এরকম, মানে ক্রস দেওয়া হয় নাই, বাট যেগুলো ফিল আপ করে নাই এই কন্ডিশন সেগুলোতে ক্রস দেওয়া হয়েছে। এটাই হচ্ছে ফিল্টারের একটা বিষয়। আর ফিল্টারের আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু স্লাইডটা ওপেন করি, দেখেন এই কোডটা দেখেন, এখানে অ্যামাউন্ট বিল্ড হচ্ছে, আচ্ছা ফিল্টার করতে যাচ্ছি আমি যাদের অ্যামাউন্ট 400-র চেয়ে কম, এবং কল টাইপ নেমে সফটওয়্যার সাপোর্ট এবং হার্ডওয়্যার সাপোর্ট আছে, অর্থাৎ এই দুইটা ডিপার্টমেন্টের থেকে, এবং যাদের ফিল্টারের অ্যামাউন্ট হচ্ছে 400-র কম তাদেরকে ফিল্টার করতে চাচ্ছি। তো একটু কমপ্লিকেটেড হয়ে গেল, বাট কমপ্লিকেটেড হলেও কোডটা হচ্ছে যে প্রথম কন্ডিশনটা হচ্ছে অ্যামাউন্ট বিল্ড, দেখা যাচ্ছে কিনা আমি জুম করে দিই, অ্যামাউন্ট বিল্ড হচ্ছে 400-র চেয়ে কম, তারপর হচ্ছে এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটাকে এনইএ নামে একটা ফাংশন, সেটার ভিতরে আমি এই ভেরিয়েবলটা লিখছি, লেখার পরে এই ভেরিয়েবলটা ইকুয়াল টু কি কি সেগুলোকে আমি একটা একটা করে দিচ্ছি। তো আমি এখন এসপিএসএস ফাইলে চলে যাই। তো আমি যেহেতু একটু আগেই ফিল্টার ব্যবহার করছি তার মানে এখন এটা এখানে আছে, আমি এখানে সিলেক্ট করলাম, দেন এখান থেকে সিলেক্ট কেসেস এটা ওপেন করলাম, সেখান থেকে আমি চলে যাচ্ছি এই আর্গুমেন্টটা সিলেক্ট করাতে, সরি কন্ডিশন রুল দেওয়াতে। তো ইফে সিলেক্ট করলাম, দেন এই উইন্ডোটা আসছে। এখন আমি সব চেঞ্জ করে দিচ্ছি। আমার টার্গেট হচ্ছে, টার্গেট কি ছিল, আচ্ছা বিল অ্যামাউন্ট 400-র চেয়ে কম, তার মানে ভেরিয়েবল নেমস অ্যামাউন্ট বিল কোথায় আছে, এটা হচ্ছে অ্যামাউন্ট বিল্ড। তো এটাকে আমি ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসি। তো অ্যামাউন্ট বিল্ডের অ্যামাউন্টটা 400-র চেয়ে কম, এবং তো অ্যান্ড কি করবো, অ্যান্ড অ্যান্ড হচ্ছে কল টাইপ নেম ইকুয়াল টু হচ্ছে কি কি, সফটওয়্যার সাপোর্ট এবং হার্ডওয়্যার সাপোর্ট। তার মানে কল টাইপ নেমে যাদের যাদের সফটওয়্যার সাপোর্ট আছে এবং হার্ডওয়্যার সাপোর্ট আছে তাদেরকে সিলেক্ট করবে। তো এটা একটা ফাংশনের ভিতর লিখতে হবে এবং সেটা হচ্ছে এনি। তো আমি এনির ভিতরে ভেরিয়েবলের নামটা লিখলাম, তারপরে ভেরিয়েবল ইকুয়াল টু কি কি সেগুলো লিখবো। তো কমা দিয়ে কোটেশনের ভিতর সফটওয়্যার কি ছিল যেন, সফটওয়্যার সাপোর্ট, আচ্ছা সব কিন্তু সেম রাখতে হবে, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে কম স্মল। প্রথমটা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট, পরেরটা হচ্ছে হার্ডওয়্যার সাপোর্ট। তাহলে এখন কন্টিনিউ দেই অ্যান্ড ওকে, ডাটা ফাইলে চলে যাই। এবার একটু চেক করি সব ঠিক আছে কিনা। এটার অ্যামাউন্ট বিল কত, অ্যামাউন্ট কোথায়, অ্যামাউন্ট বিল হচ্ছে 87.50 এবং সফটওয়্যার সাপোর্ট, এটাকে পাশাপাশি রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখি 8 নাম্বারটা সিলেক্টেড হয়েছে বিকজ এটা হার্ডওয়্যার সাপোর্ট এবং বিল অ্যামাউন্ট 400-র চেয়ে কম, তাহলে এটা সিলেক্ট হয়েছে। এটা সিলেক্ট হয় নাই কেন, বিকজ এটা হচ্ছে নেটওয়ার্ক ট্রাবল শুটিং এবং 500-র চেয়ে 500 মানে এটা হচ্ছে 400-র চেয়ে বেশি। এটা তো সাব টু সাপোর্ট, এটা কেন হয় নাই, বিকজ এটা 400-র চেয়ে বেশি। তো এখন হচ্ছে এইভাবে আমরা ফিল্টারিং করতে পারবো মাল্টিপল কন্ডিশনস দিয়ে, কিংবা একই ভেরিয়েবলের উপর মাল্টিপল ম্যাচিং হইলে কিভাবে কন্ডিশন করতে হয় সেটা এখন এখান থেকে দেখলাম। প্লিজ লাইকটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে ফিল্টারের জন্য মোটামুটি যা যা প্রয়োজন হয় সেগুলো ছিল এইগুলো। এখন দেখেন আমি
কি কি সিলেক্ট করছিলাম যেন, শুধুমাত্র সফটওয়্যার সাপোর্ট এবং হার্ডওয়্যার সাপোর্ট। আমি যদি দেখতে চাই যে এদের ফ্রিকোয়েন্সি কীরকম, মানে সিলেক্টেড ভেরিয়েবল ভ্যালু মানে ডেটাগুলোর মধ্যে এই দুইটার ফ্রিকোয়েন্সি কীরকম, অর্থাৎ সফটওয়্যার সাপোর্ট কতগুলো আছে এবং হার্ডওয়্যার সাপোর্ট কতগুলো আছে, সেটা দেখতে চাইলে আমি এই যে আবার এই বাটনটা ইউজ করতে পারবো। আমি চাইলে এই যে এটাকে সিলেক্ট করতে পারি, অথবা শুধুমাত্র এই সেলের মধ্যে ধরলাম, এই সেলের মধ্যে সিলেক্ট করে রেখে এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আউটপুট উইন্ডোতে এরকম আউটপুট চলে আসছে। সেখানে দেখাচ্ছে যে সেল কল টাইপ নেমে হার্ডওয়্যার সাপোর্ট আছে 6টা এবং সফটওয়্যার সাপোর্ট আছে 5টা। এটা ছিল আমাদের ফিল্টার ডেটার মধ্যে। ফিল্টার হয়েছে টোটাল কয়টা বাকি আছে এখানে 11টা। আমি এখন ডেটা ফাইলে চলে যাই এবং ফিল্টারটা অফ করে ফেলি। অফ করব কিভাবে, আমি এটাকে ক্লিয়ার করে দিতে পারি। ক্লিয়ার করে দিলে অফ হয়ে গেল। এখন যদি আবার ওই কলামটাতে যাই, এই কল টাইপ নেম কলামটাতে যাই এবং এখানে আবার ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা দেখি, এখানে দেখবো যে এখন ভ্যালিড হচ্ছে 33টা, অর্থাৎ সবগুলো ডেটা সেট সবগুলো ভ্যালুস, এবং এখানে হচ্ছে কল টাইপ নেম যা যা আছে সবগুলোর কোনটাতে কতগুলো সেসব দেখা যাচ্ছে। যেমন এখানে হার্ডওয়্যার হচ্ছে 6টা, সফটওয়্যার হচ্ছে 7টা, এরকম আর কি। এখন কি কথা ক্লিয়ার আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার একটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে স্প্লিটিং। স্প্লিটিং মানে হচ্ছে আমরা সাধারণভাবে কি বুঝি, কোনো একটা জিনিসকে দুই ভাগ করে ফেলা, কিন্তু এখানে আমরা স্প্লিটিং দুইটা অর্থে শিখবো। একটা অর্থ হচ্ছে যে অ্যানালাইসিস করার কাজে স্প্লিটিং, আর একটা হচ্ছে ফাইলটাকে স্প্লিট করে ফেলা। দেখেন, যদি ডেটাতে যাই সেখানে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে স্প্লিট ফাইল, একটা হচ্ছে স্প্লিট ইনটু ফাইলস। তো কোনটা মানে কি সেটা একটু দেখি। এবার ডেটা সেটে চলে যাই, আমি প্রথমে জাস্ট একটু হালকা অ্যানালাইসিস করে দেই, তারপরে দেখি স্প্লিট ফাইলের কাজটা কি। এমন বিল্ডে সিলেক্ট করলাম, দেন এখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে সিলেক্ট করলাম। দেখেন এই যে এখানে অ্যানালাইসিসটা আসছে বা রেজাল্ট আমাকে দেখাচ্ছে, এটা কিন্তু ফুল ডেটা সেটের ওপর। বাট আমি যদি চাইতাম যে রুরালের জন্য একবার দেখাক এবং আরবানের জন্য আলাদাভাবে দেখাক, মানে এই টেবিলটাই দুইটা পার্ট হোক, একটা রুরালের জন্য একটা আরবানের জন্য, তো সেটার জন্য আমি এখন স্প্লিট ফাইল প্রসিডিউরটা ইউজ করতে পারবো। কিভাবে করা যায় একটু দেখি। আমি ডেটাতে যাব, দেখেন আমি কিন্তু আউটপুট উইন্ডোতে আছে, আমি কিন্তু চাইলে এখান থেকেও ডাটাতে ইউজ করতে পারবো। আমি চাইলে হচ্ছে এখান থেকেও এই জিনিসগুলো ইউজ করতে পারবো, এই যে এখানে সব কিছু আছে। ইভেন আমি কিন্তু চাইলে ওই আউটপুট উইন্ডো থেকেও এই জিনিসগুলো সব ইউজ করতে পারবো। ঠিক আছে, এটি একটু ক্লিয়ার থাকার জন্য বলে রাখলাম। তাহলে আমি ডাটা থেকেই ওইটা ইউজ করি। হ্যাঁ, তো ডাটাতে আসলাম, আমি ইউজ করব হচ্ছে দুইটা পাশাপাশি ছিল। আচ্ছা আচ্ছা, এই যে যখন আউটপুট থেকে দেখছিলাম তখন হচ্ছে দুইটা পাশাপাশি ছিল, স্প্লিট ফাইল মানে উপরে নিচে ছিল, স্প্লিট ফাইল আর স্প্লিট ইনটু ফাইলস। কারণ এখানে কিন্তু কোনো ডাটা সেট নাই, এখানে শুধু আউটপুট আছে। বাট যখন আমি ডাটাতে চলে গেছি তখন কিন্তু ডাটা সেট আছে একটা, তো সেটার জন্য এখানে যে কপি ডাটা সেট নামে একটা জিনিস মাঝখানে চলে আসছে, দুইটার মাঝখানে। আচ্ছা যাই হোক, আমি ইউজ করব হচ্ছে এই স্প্লিট ফাইল প্রসিডিউরটা। কেন ইউজ করব, যাতে আমাদের অ্যানালাইসিসটা ওই যে যার মাধ্যমে আমি আলাদা করব সে অনুযায়ী আমাকে দেখায়। আমি প্রথমে এটা রান দিয়ে দেখাই, তাহলে এক্সপ্লেন করতে সুবিধা হবে। স্প্লিট ফাইলে সিলেক্ট করলাম, দেন আমার টার্গেট হচ্ছে যে রুরালের জন্য একটা থাকুক এবং আরবানের জন্য একটা থাকুক, মানে অ্যানালাইসিসটা দুই ভাগ হোক। তো সেটার জন্য আমি ভেরিয়েবল নেমসগুলো দেখি, কল ফ্রম কল ফ্রম, এটা সিলেক্ট করে সিলেক্ট থেকে নেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে অ্যানালাইজ অল কেসেস ডু নট ক্রিয়েট গ্রুপস এইটা সিলেক্ট করা আছে। এই জন্য আমি গ্রুপস বেসড অন যে একটা বক্স আছে এখানে আমি কোনো কিছু নিতে পারতেছি না, তো আমাকে সিলেক্ট করতে হবে কম্পেয়ার গ্রুপস। যদি আমি এখানে এটা সিলেক্ট করে দিই তাহলে দেখবো যে এটা এনাবেল হয়ে গেছে। এবার এই কল ফ্রমটা কেটে এনে ধরে এখানে নিয়ে আসলাম, আমার কাজ এখানে শেষ। এবার দেখেন এখানে দুইটা জিনিস দেখাচ্ছে যে সর্ট দ্য ফাইল বাই গ্রুপিং ভেরিয়েবলস, মানে এটা হচ্ছে যে কল ফ্রম যে ভেরিয়েবলটা ছিল এই ভেরিয়েবলের জিনিসগুলো অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে কিনা, অর্থাৎ সর্টেড করা আছে কিনা।
আমার যেহেতু সর্টেড করা নাই, সো আমি এটা এইভাবে এইটা সিলেক্ট করে দিচ্ছি। বাট আমার যদি এটা সর্টেড থাকতো সেক্ষেত্রে এটা না, বরং নিচেরটা সিলেক্ট করা লাগতো। ঠিক আছে, তাহলে আমি এটা সিলেক্ট করলাম, সর্ট দ্য ফাইল বাই গ্রুপিং ভেরিয়েবলস, দেন ওকে। তো আমার সর্টেডের কাজটা শেষ। এবার আমি আবার ডেটা ফাইলে চলে যাই, অ্যামাউন্ট বিল্ড যে ভেরিয়েবলটা ছিল সেটা সিলেক্ট করি, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের যে বাটনটা ছিল, মানে রান ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এইটাতে ক্লিক করি। এবার খেয়াল করেন আমার অ্যানালিসিসটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। একটা পার্টে আমি দেখতেছি রুরালের জন্য, আর একটা পার্টে দেখতেছি আরবানের জন্য। এবং রুরালে ভ্যালিড কেসেস কয়টা? 12টা। আরবানে ভ্যালিড কেসেস হচ্ছে 21টা, তার মানে আরবান বেশি। তারপর হচ্ছে রুরালের এভারেজ কত, বিল অ্যামাউন্ট এভারেজ কত, 292, আর আরবানের এভারেজ হচ্ছে 261। তো এভাবে হচ্ছে আমরা সিলেক্ট কি ছিল যেন, সরি, স্প্লিট ফাইল প্রসিডিউরটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো স্প্লিট ফাইল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? অনলাইন আছি তো আমি, আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, ওইটাও দেখাবো এখন, আমি ওইটা দেখাবো। তবে এইটা ঠিক আছে কিনা এটা তো বোঝা গেছে নাকি? এখন একটা কথা বলি, এই যে আমরা যে কাজটা করলাম এখন, এটা কিন্তু অবশ্যই মানে ধরলাম যে আমার কাজটা শেষ, মানে আমার টার্গেট ছিল এইটুকু দেখা, এরপরে আমার আর এই গ্রুপিং নিয়ে কোনো কাজ নাই। তো সেক্ষেত্রে কিন্তু এই স্প্লিট ফাইলটাকে আবার এগ্রিগেট করে মানে সেম কি বলে অল সিলেক্ট করে দিতে হবে। তো আমি ডায়ালগ বক্সটা ওপেন করি, স্প্লিট ফাইলেরটা। এখন কিন্তু আমাকে আবার এটা সিলেক্ট করে রাখতে হবে। আমার এই কাজটা যেহেতু শেষ, তো এটা শেষ হওয়ার পর এটা সিলেক্ট করে দেন ওকে দিয়ে দিতে হবে। কারণ বলা যায় না পরবর্তীতে যদি আমি আবার অ্যানালাইসিস করি তখন দেখা যাবে যে গ্রুপিং হয়ে যাচ্ছে বারবার। তো তখন মাথায় আসবে না যে আসলে কেন গ্রুপিং হচ্ছে। সেজন্য আমার স্প্লিটের কাজ এটুকুই ছিল। সো স্প্লিট করার পর স্প্লিটটা আবার অফ করে দিতে হবে। কিভাবে অফ করব? জাস্ট রিসেন্ট ডায়ালগ বক্সটা ওপেন করব, সেখান থেকে হচ্ছে অ্যানালাইজ অল কেসেস, এটা অফ করে দিতে হবে। এখন কথা হচ্ছে যে 3 নম্বর যে অপশনটা ছিল অর্গানাইজ আউটপুট বাই গ্রুপস, এটা দিলে কি হয়? এটা দিলে এই যে এই টেবিলটা ছিল না, এই টেবিলটা একসাথে মানে একটা টেবিলে আসছে। এটা দিলে দুইটা আলাদা টেবিল তৈরি হবে। আমি রান দিয়ে দেখাই। তো আমি অর্গানাইজ আউটপুট বাই গ্রুপস দিচ্ছি, ওকে দিচ্ছি। এবার ডাটা সেটে চলে যাই, এই ভেরিয়েবলটা সিলেক্ট করি, দেন ডেসক্রিপটিভ মেথডটা রান দিই। খেয়াল করেন টেবিলটা কিন্তু আলাদা হয়ে গেছে। কল ফ্রম রুরালের জন্য একটা টেবিল দেখাচ্ছে এবং কল ফ্রম আরবানের জন্য আর আলাদা একটা টেবিল দেখাচ্ছে। ক্লিয়ার জিনিসটা? তো আমি স্প্লিট ফাইলটা অল দিয়ে রাখছি, অ্যানালাইজ অল কেসেস, ডু নট ক্রিয়েট গ্রুপস। সো এটা হচ্ছে রিসেট করে দিলাম স্প্লিট ফাইলের বিষয়টা। এবার আমরা দেখব স্প্লিট স্প্লিট ফাইল যেটা, ধরো স্প্লিট ইনটু ফাইলস যেটা, এটা মানে কি? আমরা তো এইমাত্র এটা দেখছি স্প্লিট ফাইল মানে কি। এখন স্প্লিট ইনটু ফাইলস মানে কি? এটা মানে হচ্ছে যে আমরা তো স্প্লিট ফাইলের মাধ্যমে অ্যানালাইসিস করছি। তো আমাদের টার্গেট যদি অ্যানালাইসিস করা না হয় বরং আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করা হয়, সেটার জন্য স্প্লিট ইনটু ফাইলস কেসেসটা ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে। তো আমি এটা ক্লিক করি, ক্লিক করে দেখাই কি হচ্ছে। দেখেন এখান থেকে যদি আমি দেখেন এখানে শুধুমাত্র কোনগুলো আসছে, যারা ওই নমিনাল টাইপের যে ভেরিয়েবলগুলো ছিল সেগুলো শুধুমাত্র এই ভেরিয়েবলের জায়গাতে আসছে। তার মানে আমি কিভাবে ভেরিয়েবলগুলো ডিফাইন করতেছি সেটার উপরে অনেক কিছুই পরবর্তীতে নির্ভর করবে। তো আমি চাচ্ছি যে রুরালের জন্য যে ডাটা মানে অবজারভেশনসগুলো ছিল সেগুলোকে নিয়ে একটা ফাইল তৈরি হবে, এবং আরবানের জন্য যে অবজারভেশনসগুলো ছিল সেগুলোকে নিয়ে একটা ফাইল তৈরি হবে, মানে এসপিএসএস ফাইল তৈরি হবে। তো সেটার জন্য আমি কল ফ্রমটা সিলেক্ট করি, দেন এটাকে এখানে নিয়ে আসলাম। মানে আমি স্প্লিট কেসেস বাই কল ফ্রম এই ভেরিয়েবলটা। তারপর হচ্ছে আমি কোথায় সেভ করতে চাচ্ছি এই ফাইলগুলোকে, আমি একটু চেক করি এখানে। ফার্স্ট ক্লাস, আজকে তো সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমার এই ফোল্ডারটাতে 3টা ফাইল আছে, একটা হচ্ছে কল সেন্টার ডাটা ডট এসএভি, তারপর পার্ট 1 পার্ট 2। তো আমি চাচ্ছি যে এইখানে আরো 2টা ফাইল তৈরি হোক, একটা হচ্ছে রুরাল, একটা হচ্ছে আরবান। রুরালের জন্য একটা, আরবানের জন্য একটা। তাহলে আমার ডিরেক্টরিটা এখানে আমি সিলেক্ট মানে স্পেসিফাই করে দেই। সেজন্য আমি ব্রাউজে যাব, দেন ফার্স্ট ক্লাসটা চেঞ্জ করে
সেকেন্ড ক্লাসে চলে যাই, দেন সেভ। ঠিক আছে, তাহলে আমি এই ভেরিয়েবলটার মাধ্যমে মানে এই ভেরিয়েবলের যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা করে ফাইল মানে ফাইল তৈরি করতে চাচ্ছি। তাহলে আমি ওকে দিয়ে দিচ্ছি, এবং ওকে দেওয়ার আগে একটু খেয়াল করেন পাশে কি লেখা, দিস ডায়ালগ রিকোয়ার্স দ্য পাইথন প্রোগ্রামেবিলিটি প্লাগইন। তার মানে ওই যে শুরুতে মনে আছে আমরা যখন ইনস্টল করছিলাম তখন কিন্তু আমরা পাইথনটা এনেবল করে দিয়েছিলাম, আমরা বলছিলাম যে হ্যাঁ আমাদের পাইথনটা লাগবে। তখন যদি কেউ ভুলে পাইথনটা ইনস্টল না করেন তাহলে কিন্তু এই অপশনটা আপনারা পাবেন না। ঠিক আছে, সো কেউ যদি ইনস্টল করার সময় ভুলে ওইটা মানে না করেন তাহলে ওইটা আরেকবার আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে কিন্তু। সো আমি ওকে দিচ্ছি এখন, ওকে দিলে আউটপুটটা দেখি। এই যে আউটপুটে দেখবেন যে এখানে একটা স্প্লিট ফাইল ইনফরমেশন দেখাচ্ছে, এই যে ভ্যালুস এন্ড ফাইল নেমস ফর স্প্লিট ফাইলস রিটেন। জি ভাইয়া বলেন। হ্যাঁ, না এটা আপনি তো এসপিএসএস কে সাইড করবেন তাই না, এসপিএসএস কে সাইড করলে যথেষ্ট, এখানে কখনো বলতে হবে না যে পাইথন ইউজ করছেন, কারণ এসপিএসএস এর ভিতরে কিন্তু মানে আলাদাভাবে পাইথন ইউজ করাই থাকে, দেওয়াই থাকে বিল্ট ইন ভাবে। এটা হচ্ছে পাবলিশাররাও জানে, যারা থিসিস দেখে তারাও জানে। না, দরকার নেই। ওকে, এখন আমি ফোল্ডারটাতে চলে যাই, এবং ফোল্ডারে গেলে দেখবো যে এই যে রুরাল ডট এসএভি, আরবান ডট এসএভি এই দুইটা ফাইল তৈরি হয়ে গেছে। আমি যদি যে কোনো একটা ওপেন করি, ধরলাম এটা ওপেন করি, ওপেন হইতে সময় লাগবে কিনা কে জানে। আচ্ছা ওইটা ওপেন হইতে থাক। এটা কি? আচ্ছা এরপর আর একটা টপিক আছে। ক্লাসটা কি আজকে বোঝা গেছে? মাঝখানে একটু নেট সমস্যা করলো। হ্যাঁ চলে আসছে। তো উপরে দেখেন ফাইলের নামটা কি, রুরাল ডট এসএভি, আর এখানে কল ফ্রম কলামটাতে দেখবেন যে সবগুলো হচ্ছে রুরাল। ঠিক আছে, সেম ভাবে আমি যদি ওই আরবানের যে ফাইলটা সেটা সিলেক্ট করি তাহলে আমি দেখবো যে সেটাও সেখানে সবগুলো হচ্ছে আরবান। ক্লিয়ার? এখন আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে একটা না ডুপ্লিকেটটাও দেখাইতে হবে। ঠিক আছে, ডুপ্লিকেটটা দেখি। আমরা এখন চেক করব যে আমাদের ওই যে অবজারভেশনস গুলো আছে সেখানে কোনো ডুপ্লিকেটেড ভেরিয়েবল আছে মানে অবজারভেশনস আছে কিনা, মানে একই মানুষের উপরে কিংবা একই কাস্টমারের উপরে বারবার সার্ভে নেওয়া হয়েছে কিনা কিংবা বারবার সে কল দিছে কিনা এই বিষয়ে একটু চেক করি। অথবা এমন হইতে পারে যে আপনি কাউকে বলছেন ডাটা এন্ট্রি করতে, সে ভুলে একজনের ইনফরমেশন দুইবার সে এন্ট্রি দিয়ে ফেলছে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা একটা সমস্যা সৃষ্টি করতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা একটু চেক করতে পারি যে ডুপ্লিকেট আছে কিনা। তো সেটার জন্য কি করতে হবে, আমরা যাব ডেটাতে, দেন আইডেন্টিফাই ডুপ্লিকেট কেসেস, সেখান থেকে আমরা এখানে চেক করে দেব যে কোন কোন ভেরিয়েবলের মাধ্যমে আমরা ডুপ্লিকেশন চেক করতে চাচ্ছি। ঠিক আছে, তা আমি আমার জন্য এখানে কলার আইডি এবং কাস্টমার আইডি এই দুইটার মাধ্যমে আমি চেক করতেছি, যে যদি এই দুইটাই মিলে যায় তার মানে হয়তো একটা কোনো সমস্যা আছে। ঠিক আছে, তাহলে আমি এটা ওকে দিচ্ছি। ওকে দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করেন, এই যে এটা কিন্তু টিক মার্ক দেওয়া, তো টিক মার্ক দেওয়া যে এখানে কি লেখা আছে, মুভ ম্যাচিং কেসেস টু দ্য টপ অফ দ্য ফাইল, তার মানে যেই যে অবজারভেশনগুলো সেম থাকবে তাদেরকে হচ্ছে সবার উপরে নিয়ে আসবে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম রোগুলোতে নিয়ে আসবে। তো আমি এটা ওকে দিচ্ছি, ওকে দিলাম। ওকে দিলে আউটপুটে দেখাবে
যে ডুপ্লিকেট কেস কয়টা। ডুপ্লিকেট কেস আমার এখানে দেখাচ্ছে যে একটা ডুপ্লিকেট আছে। প্রাইমারি কেস হচ্ছে 32টা। তার মানে আমার যে 33টা ভেরিয়েবল মানে ভ্যালুস ছিল বা অবজারভেশনস ছিল, তাদের মধ্যে 32টা হচ্ছে ইউনিক আর একটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। আমি একটু ডেটা ফাইলে যাই। ডেটা ফাইলে গেলে আমি দেখবো যে সবার লাস্টে একটা নতুন কলাম তৈরি হয়েছে, যে কলামে লেখা আছে যে কোনটা প্রাইমারি কোনটা ডুপ্লিকেট। তো প্রথমটা ডুপ্লিকেট দেখাচ্ছে। তো প্রথমটা কি? প্রথমটা দেখাচ্ছে হচ্ছে যে কল আইডি এবং কাস্টমার আইডি দুইটা রোতে সেম। তার মানে এখানে একটা সমস্যা আছে হয়তো। ঠিক আছে, অন্যগুলো সেম না, বাট এই দুইটা সেম। তার মানে হয়তো এন্ট্রিতে ভুল হয়েছে, কিংবা হইতে পারে যে এখানে অন্য কোনো একটা নাম্বার হবে 67 বা 68 বা এমন কিছু, এখানে হয়তো অন্য কিছু হবে, বাট ভুলে হয়তো সেম হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা ডুপ্লিকেটেড অবজারভেশন বের করতে পারি। আর আমরা যদি চাইতাম যে সবগুলাই সেম কিনা দেখতে, তো সেক্ষেত্রে আমি চাইলেই সবগুলাই সিলেক্ট করে দিতে পারতাম, সবগুলা সিলেক্ট করে এখানে দিয়ে দিতে পারতাম। তারপর ওকে, ওকে টু রিপ্লেস এক্সিস্টিং ভেরিয়েবলস, হ্যাঁ ওকে। তো এখন দেখতে পাচ্ছি যে আমার আসলে সবগুলাই ডুপ্লিকেট হয়েছে এরকম কোনো কেস নেই। তার মানে হচ্ছে আমার সবগুলো হচ্ছে প্রাইমারি, সরি, সবগুলো হচ্ছে ভ্যালিড এবং কোনো ডুপ্লিকেশন নাই। ডাটা ফাইলে যাই, সেখানে গেলে দেখবো যে এখানে লাস্টের যে কলামটা ছিল এখানে সবগুলাই প্রাইমারি কেস, কোনো ডুপ্লিকেটেড কেস নাই। ঠিক আছে, এখানে কোনো প্রশ্ন আছে কারোর? আচ্ছা, আশা করি। আহ হ্যাঁ, এটা অফ করে দিলেই ভালো, অযথা তো একটা কলাম দরকার নেই। কারণ আমি মনে করি যে ধরেন আপনি অ্যানালাইসিস করলেন বা আপনি যখন এন্ট্রি দিলেন, আপনার কাছে ডেটাগুলো দিল, দেওয়ার পরে আপনি চেক করলেন যে কোনো ডুপ্লিকেশন আছে কিনা। তো করার পরে দেখলেন যে হ্যাঁ একটা দুইটা ডুপ্লিকেশন ছিল, যে প্রথমে আমরা যেরকম দেখছিলাম। তো ধরলাম একটা আমি ডিলিট করে দিছি। তো ডিলিট করে আমার কাজটা তো সেখানেই শেষ। তো আমার তো আর এই কলামটা দরকার নাই। তো তখন হচ্ছে আমি এটা ক্লিয়ার করে দিতেই পারি। অথবা আরেকটা কাজ করতে পারেন, যে ওইখানে যেগুলো হচ্ছে ডুপ্লিকেট দেখাবে, তা আপনি হচ্ছে ফিল্টার ব্যবহার করে ডুপ্লিকেট ছাড়া যেগুলো আছে অর্থাৎ ইউনিক যেগুলো, সেগুলোকে সিলেক্ট করে আপনি অ্যানালাইসিস করতে পারেন। যে আপনার ডুপ্লিকেটটাও ফাইলের মধ্যে আছে, ধরলাম ভুলে হয়েছে, কিংবা যারা ডাটা কালেকশন করছে তারা হয়তো ভুল করছে, ডাটাটা থাকলো, এটা অ্যানালাইসিসে না দেখাইলো, বাট ফর দ্য রেকর্ড ফাইলের মধ্যে থাকলো, এরকম হইতে পারে। এটা হচ্ছে আপনারা যখন অ্যানালাইসিস করবেন, সেটা হচ্ছে ইউজ কেস অনুযায়ী কিভাবে কি করবেন সেটা তখন দেখা যাবে। আর কোনো প্রশ্ন? না, ঠিক আছে। তাহলে এখন নেক্সট নেক্সট যে কাজটা সেটা করি, মার্জ। তো মার্জ সম্পর্কে কি আইডিয়া আছে সবার হালকা পাতলা, যে মার্জ মানে কি হয়? মার্জ মানে হচ্ছে যে ধরেন আমার একটা ডাটা সেট হচ্ছে, এখানে কিছু লোকেশন আর আইডি, আর আরেকটা ডাটা সেট আছে যেখানে হচ্ছে আইডি আর রেট। এই দুইটা ডাটা সেটের মাঝে কমন কি আছে? আইডি। তো কমনটাকে হচ্ছে আমরা ইউনিক কি ধরি যদি, তো সেক্ষেত্রে এই ইউনিক কি এর মাধ্যমে হচ্ছে আমরা এই দুইটা কলামকে জয়েন করতে পারবো বা মার্জ করতে পারবো। তো সেক্ষেত্রে মার্জ করার পর আমার আউটপুটটা এরকম দেখাবে, এটা হচ্ছে লেফট টেবিল, এটা হচ্ছে রাইট টেবিল। দুটোকে মার্জ করার পর আমার কিটা হচ্ছে এক পাশে আছে, লেফটের ভেরিয়েবলগুলো এক পাশে থাকবে, লেফটে থাকবে, আর রাইটের ভেরিয়েবলগুলো রাইটে থাকবে। এটা হচ্ছে মার্জের বিষয়টা। তো ফাইল ফাইল দুটো ওপেন করি, পার্ট 1 এবং পার্ট 2। আচ্ছা, এক ক্লাসে কি বেশি পড়া হয়ে যাচ্ছে? কয়েকজন একটু অপিনিয়ন দেন, এক ক্লাসে বেশি পড়া হয়ে যাচ্ছে কিনা। বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর শুরুতে মানে আমি যখন হ্যাঁ আউটলাইনটা যখন দেখছিলাম তখন আমার মনে হয়েছিল যে হবে 1 ঘন্টাতে হবে,
দেখুন করাতে গিয়ে দেখতেছি যে আসলে 1 ঘন্টাতে হচ্ছে না, 1 ঘন্টা বেশি লেগে যাচ্ছে। আচ্ছা, এটা লাস্ট জিনিস আমি দেখাই দিই, জিনিসটা ইজি। কারণ এই যে স্লাইডটার দিকে যদি তাকান, এখন কিন্তু আর কোনো সময় লাগবে না। দেখেন সেকেন্ড ক্লাস কিন্তু শুরু হয়েছে। এখানে সেকেন্ড ক্লাস প্রথমে ছিল হচ্ছে রেকর্ডিং কিভাবে করে, দেন ফিল্টার কিভাবে করে, দেন ডুপ্লিকেট কিভাবে দেখে, স্প্লিট ইনটু ফাইলস কি, তারপর হচ্ছে মার্চ কি। জিনিস কিন্তু বেশি না, মাত্র কয়েকটা জিনিস, বাট মানে দেখাইতে গিয়ে ডেমনস্ট্রেট করতে গিয়ে সময় বেশি লাগতেছে। এটা একবারই, এটা আজকেই প্রথমবার দেখবেন আপনারা যারা ক্লাস করছেন। যারা ক্লাস করে নাই তারা হয়তো ভিডিও দেখবে, ভিডিও দেখতে গিয়ে সময় বেশি লাগতে পারে, বুঝতে সমস্যা হতে পারে, বা সমস্যা থাকলে কোয়েশ্চেন করে অ্যান্সার জানতে পারবে না। কিন্তু ক্লাসে থাকার যে সুবিধাটা বা অ্যাডভান্টেজটা সেটা তারা পাবে না। পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2 এর ফাইলটা। আর পার্ট 1 কোথায়, এটা হচ্ছে পার্ট 1 এর ফাইলটা। দুইটার মাঝে একটা জিনিস খেয়াল করি, এখানে কল আইডি আছে, কাস্টমার আইডি আছে, এবং ক্লোজ ডেট পর্যন্ত সবকিছু আছে। আর পার্ট 2 তে কল আইডি আছে এবং কোয়েশ্চেন 1 2 3 এই তিনটা আছে। তার মানে কি, প্রথমটাতে হচ্ছে সেই কল সেন্টারের ইনফরমেশনগুলা, আর এখানে হচ্ছে সার্ভের ইনফরমেশনগুলা। তো এখন আমাকে এই দুইটা জয়েন দিতে হবে। তো জয়েন দেওয়ার জন্য কিংবা মার্জ করার জন্য আমাকে যেতে হবে ডেটা, দেন মার্জ ফাইলস। সেখান থেকে আমি যেহেতু এখানে পার্ট 1 যে ডেটা ফাইলটা আমি ওপেন করে রাখছি, এখন এই ফাইলের লাস্টে কয়েকটা ভেরিয়েবল অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ Q1 Q2 Q3 এই তিনটাকে, এই ভেরিয়েবলগুলোকে এখানে অ্যাড করতে যাচ্ছি। সেজন্য আমি মার্জ ফাইলস থেকে অ্যাড ভেরিয়েবল সিলেক্ট করব। তো এটা আমি সিলেক্ট করলাম। দেন এখান থেকে বলতেছে যে অ্যান এক্সটার্নাল এক্সপ্রেসেস ফাইল, মানে ফাইলটা কোথায় আসলে। তো ফাইলটা এখানে আমি সিলেক্ট করে দিই, ব্রাউজে গিয়ে পার্ট 2 ওপেন, দেন কন্টিনিউ। তো এসপিএসএস খুব চালাক, সে বুঝে ফেলছে যে আমাদের কি ভেরিয়েবল কোনটা। কি ভেরিয়েবলটা হচ্ছে কল আইডি, এখানেও আছে, ওই পার্ট 2 এর যে ডাটা সেটাতেও আছে। সো সেটাও এখানে সিলেক্ট করা আছে। আর এখানে ভেরিয়েবলস ট্যাবে গেলে দেখবো যে আমার ওই মানে বর্তমানে যে ডাটা সেটটা আছে সেটার ভেরিয়েবল কোনগুলো, আর কোন ভেরিয়েবলগুলো যোগ হবে, মানে এখানে অ্যাড হবে, সেগুলো হচ্ছে এখানে প্লাস সাইন দেওয়ার মাধ্যমে অ্যাড করা আছে। তো আমি ওকে দিচ্ছি, ডান। লাস্টে খেয়াল করেন সবকিছু চলে আসছে, Q1 Q2 Q3 এই জিনিসগুলো চলে আসছে এখানে। তো এইভাবে হচ্ছে আপনি মার্চ করতে পারবেন। ধরেন আপনি 2টা বা 3টা এরকম কাজ করলেন, যেখানে কলার আইডি ছিল ইনফরমেশনগুলো একটা টেবিলে, বা কোয়েশ্চেনের ইনফরমেশন অন্য একটা টেবিলে, কিন্তু তাদের আইডি সেম। তখন হচ্ছে এগুলো যদি আপনি এক এক জায়গায় করতে চান, সেক্ষেত্রে আলাদাভাবে এন্ট্রি না করে এরকম মার্চ করে ফেললে সময় বাঁচবে। সো এটা ছিল আজকের মতো। আমি চেষ্টা করব সামনের দিন যেন সময় কম লাগে। আর যদি দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে হচ্ছে না, টপিক কিছু স্কিপ করে নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? আশা করি এতে সমস্যা হবে না। আরেকবার বলবো, শুনি নাই। দাঁড়াও দেখি চেক করি। ডেটা থেকে মার্চ ফাইল, ওইটার কাজ হচ্ছে যে ধরো 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলোর মানে অবজারভেশনগুলো এখানে আছে, ঠিক আছে? তো অন্য একটা ফাইলে 11 থেকে 20 পর্যন্ত অবজারভেশনগুলো আছে। তো দুটোকে যদি আমি জয়েন করতে চাই, মানে হচ্ছে নাম্বার অফ নতুন কেস যদি আমার ডাটা সেটে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এটা দিতে হবে। এই যে আমি দেখাই, একটু আগে কি ছিল, আমরা আলাদা করছিলাম কি, রুরাল এবং আরবান, তাই না? তো এখানে রুরাল ওপেন করা আছে কিনা দেখি, ওপেন করা নাই। আমি রুরালটা একটু ওপেন করি, এখান থেকে ওপেন করে আমি আরবানের যে কেসগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দেব ওই মার্চ ফাইলের ওই অ্যাড কেসেস অপশনটার মাধ্যমে। আর আমি জানি না এটা এসপিএসএস এর সমস্যা কিনা, এমনিতে আমি যখন কাজ করি এরকম মানে কলে না থেকে বা জুমে কিংবা গুগল মিটে না থেকে, তখন দেখা যায় যে এসপিএসএস খুব দ্রুত ওপেন হয়ে যাচ্ছে, দ্রুত সবকিছু হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু যখনই হচ্ছে এরকম কল দিয়ে কাউকে দেখাইতে যাই, তখন এটা এরকম স্লো হয়ে যায়। আচ্ছা, এটা ছিল রুরালের ফাইলটা।
তো আমি যদি এখন আরবানের কেসগুলো এখানে অ্যাড করতে চাই, কেস মানে হচ্ছে অবজারভেশনস বা ডেটা, যে নতুন আর কি, নতুন অবজারভেশনস। তো সেজন্য হচ্ছে আমি ডেটাতে যাব, মার্চ ফাইলসে যাবো, দেন অ্যাড কেসেসে যাব। দেন নতুন ফাইলটা কোথায় ছিল, ব্রাউজ করব, ব্রাউজ করে আরবান এটাকে সিলেক্ট করে দেব, সিলেক্ট করে ওপেন, কন্টিনিউ। তাহলে কোথায় কোথায় অ্যাড হবে, এগুলো অ্যাড হবে। ওকে, হয়ে গেছে না? আমার তখন ছিল এই পর্যন্ত। এখন দেখেন নিচে আরবানের গুলো অ্যাড হয়ে গেছে। আমাদের ফাইলের নাম কি এখনো? ফাইলের নাম কিন্তু রুরাল ডট এসএভি। তার মানে রুরালের সাথে এখন আমি আরবানের নতুন আরবানের যে কেসগুলো ছিল সেগুলো অ্যাড করে ফেলছি। তো ক্লিয়ার বিষয়টা? আর এখানে কিন্তু একটা শর্ত আছে, শর্ত হচ্ছে যে আমি আমি যে ডাটা ফাইলটাতে নতুন কেস অ্যাড করতে যাচ্ছি তাদের ভেরিয়েবলের যে নাম এবং যে ডাটা টাইপ বা যেসব বৈশিষ্ট্য আছে, অর্থাৎ ভেরিয়েবলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে আমি যেখান থেকে কেস এনে এখানে অ্যাড করতে যাচ্ছি সেটার সাথে ম্যাচ করতে হবে। ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? আচ্ছা, শুরুতে কয়েকজনের প্রশ্ন নেওয়া হয়, আজকের মতো ক্লাস এখানে শেষ। শুরুতে কয়েকজনের প্রশ্ন নেওয়া হয় নাই, তারা কি এখানে আছে এখন? থাকলে প্রশ্নগুলো করতে পারেন, কি প্রবলেম ছিল। ঠিক আছে, মনে হচ্ছে নাই। তাহলে ক্লাস আজকের মধ্যে এখানেই শেষ করতে পারি আমি, তাই?